ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ম্যাথ কোর্স অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। এই শর্টকাটের নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যদি এরকম একটা রাশি লিখি, ধরেন এন স্কোয়ার প্লাস এন প্লাস 41, এইখানে এন এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে 0 স্কোয়ার প্লাস 0 প্লাস 41, সো আপনি রেজাল্ট পাবেন 41। সো 41 ইজ এ প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। এন এর ভ্যালু আপনি 1 বসান তাহলে আপনি এখান থেকে পাবেন 1 স্কোয়ার মানে 1, 1 প্লাস 1 প্লাস 41, তার মানে 43। দিস ইজ অ্যানাদার প্রাইম নাম্বার। এন ইকুয়ালস টু যদি আপনি 2 বসান তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 2 মানে 6, 6 প্লাস 41 তার মানে হচ্ছে 47। দিস ইজ অ্যানাদার প্রাইম নাম্বার। মজার বিষয় হচ্ছে এইভাবে 3 বসান, 4 বসান, 5 বসান, 6 বসান, 7 বসান, আপনি রেজাল্ট পাবেন মৌলিক সংখ্যা। এরকম 4-5টা শর্ত আপনাকে দিয়ে দেখিয়ে আমি আপনাকে বলে দিলাম যে এরপর থেকে যে মৌলিক সংখ্যা আসছে কিনা এই ইকুয়েশনে বসাবেন। এই ইকুয়েশনে বসায় যদি ঠাস করে মিলে যায় তাহলে আপনি বলবেন জিনিসটা একটা মৌলিক সংখ্যা। এরকম 2-4টা ইরিটেশনে আপনার মিলতে পারে, বাট ইভেনচুয়ালি এটা কাজ করবে না। এইটাতে এন এর ভ্যালু 41 বসান, তারপরে মৌলিক সংখ্যা আসবে, বাট 42 বসান আর মৌলিক সংখ্যা আসবে না। সো 100 বার একটা জিনিস সিদ্ধ হলে এটা আজীবন সিদ্ধ হবে এই ব্যাপারটা ঠিক না। 101তম বার গিয়ে সেটা নাও মিলতে পারে। সো আমি যে বলতেছি এটা মৌলিক সংখ্যার একটা সাধারণ একটা রাশি আমি বলতে পারবো না, যদি তখনই আমি বলতে পারবো যখন এইটার আমার ম্যাথমেটিক্যাল একটা লজিক থাকবে, তখন আমি বলতে পারবো। সো এই টোটাল কোর্স জুড়ে আমি আপনাকে এরকম রসালো যে শর্টকাট জিনিস আমি আপনাকে দিতে পারবো না, বাট ওই যে শর্টকাট তার ম্যাথমেটিক্যাল রিসোর্স আপনাকে দিতে পারবো আমি। এবং এই রিসোর্সে আপনি আসলে ম্যাথ জিনিসটা কি এটা আনন্দ নিয়ে বুঝতে পারবেন। যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আমি প্রচুর মানুষকে ম্যাথ পড়িয়েছি, এবং আজকে যারা জয়েন করেছেন তারা বিভিন্ন এরকম অনেকেই আছেন যারা কোচিংয়ে আমার সাথে ম্যাথ ক্লাস করেছিলেন যখন অ্যাডমিশনের সময় বা একাডেমিকে, এরকম অনেকেও আমার সাথে এখন জয়েন করে ফেলেছেন। এবং ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স পড়িয়েছি। সো এই সব কিছু পড়তে গিয়ে ম্যাথ যে আমি অনেক ভালো জানি তা না, বাট ম্যাথের প্রতি আমার একটা আগ্রহ আছে। তো আমার সেই আগ্রহ এবং আপনাদের আগ্রহ মিলিত হয়ে আমরা একটা চমৎকার জার্নি শুরু করতে যাচ্ছি বলে আমরা বিশ্বাস করি। তো জরুরি কথাটা হচ্ছে, ধরেন আপনি আমার কাছ থেকে যদি ম্যাথ শিখতে চান তাহলে আপনি আমাকে টিচার হিসেবে না দেখে, গতানুগতিক টিচার আর গুরু এই ব্যাপারটার মধ্যে একটা পার্থক্য আছে, গুরু হিসেবে দেখতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। আপনারা পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম শুনে থাকবেন। এই উপমহাদেশের বা পৃথিবীর বলা যায় যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুণী বংশীবাদক ছিলেন। এই পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি 8 বছর বয়স থেকে তিনি বাঁশি বাজাতেন। একটা সময় দেখা যাচ্ছে যে তার যে বাঁশির যে লেভেলটা, এই লেভেলটা একটা জায়গায় উঠে স্ট্যাক হয়ে আছে, আর উপরে উঠতেছে না। তখন তিনি বুঝছেন যে আমাকে বড় গুরুর কাছে যেতে হবে। কিন্তু পারিবারিক কারণে তিনি অল ইন্ডিয়া রেডিওতে চাকরিতে যোগ দেন। অল ইন্ডিয়া রেডিওতে চাকরিতে যোগ দেওয়ার টাইমে তার উস্তাদ আলাউদ্দিন খানের সাথে তার সাক্ষাৎ হয়। উস্তাদ আলাউদ্দিন খান হচ্ছে টোটাল উপমহাদেশের সঙ্গীতের একজন বড় উস্তাদ। তার কন্যা ছিলেন হচ্ছে অন্নপূর্ণা দেবী। তো পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া দেখেছিলেন বা বুঝেছিলেন যে আমাকে যদি কেউ বাঁশির গাইডলাইন দিতে পারে তাহলে এইটা অন্নপূর্ণা দেবী পারবেন। এরপরে তিনি অন্নপূর্ণা দেবীর কাছে অনেকবার গিয়েছেন। তো অন্নপূর্ণা দেবী বলেছেন, আমি কোনো শিষ্য নিব না, আমি তোমাকে শেখাতে পারবো না। তো পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বারবার গিয়েছেন। যখন শিষ্য একজন এসে তার অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে, তখন একবার অন্নপূর্ণা দেবী তাকে তালিম দিতে রাজি হয়েছেন। তবে রাজি হওয়ার শর্ততে অন্নপূর্ণা দেবী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়াকে বলেছেন যে আমি তোমাকে তালিম দিব, বাট তোমাকে একটা কাজ করতে হবে, এতদিন ধরে তুমি যে বাঁশির বিভিন্ন কিছু শিখেছ সেই সমস্ত জিনিস ভুলে যেতে হবে।
তোমাকে জিরো থেকে শুরু করতে হবে। এবং পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া এক বাক্যে রাজি হয়েছেন। এরপরে গুরুর নির্দেশে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া আগে অন্নপূর্ণা দেবীর কাছ থেকে তালিম নেওয়ার আগে তিনি ডান হাতে বাঁশি বাজাতেন, এবং অন্নপূর্ণা দেবীর কাছে যাওয়ার পরে তিনি বাম হাতে বাঁশি বাজাতেন। মানে এরপরে সারা জীবন আমৃত্যু তিনি বাম হাতে বাঁশি বাজিয়েছেন। ডান হাত থেকে বাম হাতে নেওয়া মানে আবার আপনাকে জিরো থেকে শুরু করা। এবং তিনি অন্ধভাবে তার গুরুর কথা শুনেছেন, এবং তিনি উপমহাদেশের সমস্ত পৃথিবীর একজন মানে রথী মহারথী হয়ে গেছেন বাঁশির ক্ষেত্রে। তো এই গল্পটা আপনাকে এই জন্য বললাম যে তথাকথিত যে শর্টকাট বেস প্রিপারেশন যারা এতদিন নিয়েছেন, এইখান থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি আমার টোটাল আলোচনা, এরকম অনেকেই আছেন, আমি দেখেছি অনেকে রেজিস্ট্রেশন করেছেন, বুয়েট থেকে গ্র্যাজুয়েটেড হয়েছেন, সেও রেজিস্ট্রেশন করেছেন। আমি বলতেছি না যে আপনি এইখান থেকে শিখতে পারবেন না, আপনি অবশ্যই শিখতে পারবেন অনেক কিছু। আমরা অনেক মানে ম্যাথের অনেক ইনডেপথ আলাপ আলোচনা করব, বাট আলাপ আলোচনা শুরু করব জিরো থেকে। আমি ধরে নিচ্ছি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যাগুলা চিনেন, 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত চিনেন এবং সংখ্যা ইয়ে করতে পারেন। এবং আপনি পারেন যে 11কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, গুণটা কীভাবে করতে হয়, যে 2 আর 1 2, 2 আর 1 2, এক ঘর কাটা, 1 আর 1 1, 1 আর 1 1, দেন যোগ 2 3 1, এতটুকু পারেন আপনি। আমি জাস্ট এতটুকুই ধরে নিচ্ছি, আমরা একবারে জিরো থেকে শুরু করব। এবং আপনি এই চলমান টাইমে, এই কোর্সের চলমান টাইমে বিভিন্ন সময় আপনি মানে খুবই নেগেটিভ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবেন। ধরেন আপনি এর মাঝে কোনো একটা চাকরির পরীক্ষা দিতে গিয়েছেন, সেইখানে আপনি প্রিলিতেই টিকেন নাই, আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি একটা ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে সেখানে টিকেন নাই, আপনার মন খারাপ হয়ে যাবে, আপনি পড়ালেখা ছেড়ে দিবেন, ক্লাসে জয়েন করবেন না, অনেক দিন পরে এসে খেই হারিয়ে ফেলবেন। এটা না খুবই স্বাভাবিক, মানুষের জীবন সারা জীবন স্মুথ না, এটা একটা মানে খুবই মানে চড়াই উতরাই পার হয়ে লাইফ আগায়। আমরা আজকে ম্যাথের আলাপ আলোচনা শুরু করব ধারা দিয়ে, বা সিরিজ যেটাকে আমরা বলি ধারা দিয়ে। তো চমৎকার একটা ধারা নিয়ে আমরা কথাবার্তা বলি আর কি। এর জন্য বিভিন্ন সময় আমি আপনাদের মধ্য থেকে ভলেন্টিয়ার নিব। সো আপনাদের আমি হ্যান্ড রেজ করতে বলবো, একজন আপনি ডাইরেক্ট আমার সাথে কথা বলবেন, এবং আমি আর আপনি মানে ম্যাথ পড়াতে গিয়ে পার্সোনাল ইন্টারাকশনটা হওয়াটা খুবই জরুরি। তো শুরুতেই আমার একজন ভলেন্টিয়ার লাগবে। সো আপনি হ্যান্ড রেজ করেন। নাবিল, আপনি কথা বলেন। ধারার যোগফল বের করতে চাই। ধরেন 1 আর 2, নাবিল আমার সাথে সাথে কথা বলবেন। 1 আর 2 যোগ করলাম আমরা 3 হলো, এটা কি ঠিক আছে? জি ভাই ঠিক আছে। এর সাথে আরেকটা টার্ম আমরা অ্যাড করলাম হচ্ছে 3, তাহলে যোগ করলে 6। আরেকটা টার্ম অ্যাড করলাম হচ্ছে 4, যোগ করলে 10। এইভাবে দেখেন, যত আমি পদ সংখ্যা বাড়াচ্ছি তাহলে আমার কি যোগফল বাড়তেছে কিনা? জি ভাই বাড়তেছে। কেন 3 ছিল 6 হয়েছে 10 হয়েছে, এরপরে আরও একটা টার্ম বাড়ালে আরও যোগফল বাড়বে, যোগফল বাড়তেই থাকবে। এখন বলেন তো যে আমার এই পদ সংখ্যা এইভাবেই বাড়বে এক এক করে, মানে 1 2 3 4 5 6 7 8 এভাবেই বাড়তে থাকবে, ধারাটা এইভাবে চলতে থাকবে। 100টা পদের যোগফল যা হবে, 200টা পদের যোগফল কি তাই হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হবে। 2000টা পদ, 2000টা পদ আরো বেশি হবে। আরও বেশি হবে। এইভাবে বাড়াতে 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 আমরা কিয়ামত পর্যন্ত বাড়াতে পারবো কিনা? হ্যাঁ পারবো। পারবো। এবং বলেন তো তাহলে অসীম সংখ্যক পদ যদি আমি যোগ করতে চাই, তার মানে যোগ করতেই থাকবো করতেই থাকবো, অসীম পর্যন্ত যোগ করব। যোগফল কত হওয়ার কথা? অসীম হওয়ার কথা। নির্ণয় করা যাবে কি না? অসীম হবে। অসীম মানে এমন একটা জিনিস যেটা আমরা নির্ণয় করতে পারি না, তো একটা অসীম হবে, তাই কি না? হ্যাঁ ভাইয়া, সেটাই হওয়ার কথা। এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ম্যাথমেটিক্স, এটা হচ্ছে ট্রেডিশনাল ম্যাথমেটিক্স। কিন্তু আজকে আপনাদেরকে আমি নতুন একটা ইনফরমেশন দিই, জেটা ফাংশন, স্ট্রিং থিওরি এবং কোয়ান্টাম মেকানিক্সের একটা বিশেষ পদ্ধতি আছে এই যোগটা করার। এই যোগটা করেছিলেন 1919 সালের দিকে রামানুজান, আমাদের ভারতবর্ষের একজন গুণী ম্যাথমেটিশিয়ান রামানুজান, এবং এই যোগফলকে বলা হয় রামানুজান সামেশন। এবং রামানুজান দেখিয়েছিলেন
এই অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা যোগ করি, অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা যোগ করি, তাহলে যোগফল অসীম হয় না, যোগফল হয় -1/12। ট্রেডিশনাল ম্যাথমেটিক্সে না, জেটা ফাংশন, স্ট্রিং থিওরি, কোয়ান্টাম মেকানিক্স, এই জায়গাতে। এবং এইটা একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটার নামই হচ্ছে রামানুজান সামেশন। তার মানে এই যে -1/12 এটা একটা ঋণাত্মক সংখ্যা, -1/12 একটা ঋণাত্মক সংখ্যা। তার মানে সমস্ত ধনাত্মক সংখ্যা যদি আপনি যোগ করে ফেলেন, রেজাল্ট হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কিন্তু এই সিরিজটা কিন্তু আমরা আমাদের এই সিরিজের লেকচার যখন শেষ হবে, আমরা একসময় এটা প্রমাণ করব, একবারে লাস্টের দিকে গিয়ে। আমরা আজকে এটা প্রমাণ করতে পারবো না, ওই পরিমাণ নলেজ আমাদের হবে না, কেননা আমরা জানি আপনি যোগ বিয়োগ গুণভাগ ছাড়া আর কিছুই পারেন না। কিন্তু যদি এরকম হয় যে একটা ধনাত্মক, পরেরটা ঋণাত্মক, তারপরেরটা ধনাত্মক, তারপরেরটা ঋণাত্মক, তারপরেরটা ধনাত্মক, তারপরেরটা ঋণাত্মক, এইভাবে যদি আমি অসীম পর্যন্ত যোগ করি, তার মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, তাহলে এই উপরের ধারাটা রামানুজান সামেশন প্রমাণ করতে গেলে আমাদের এইটাও প্রমাণ করে নিতে হবে আগে। এইটার রেজাল্ট হবে হচ্ছে 1/4। এখন মজার বিষয় হচ্ছে এই রেজাল্টটা 1/4 হলেও এই রেজাল্টটা কিন্তু পজিটিভ, বাট উপরের রেজাল্টটা হচ্ছে নেগেটিভ। দিনা হয়ে যাবেন আপনি। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আপনার লাইফে শুধু যদি চড়াই হয়, শুধুই চড়াই, পজিটিভ, কোনো নেগেটিভ নাই, আপনি যাচ্ছেন সাকসেসফুল হয়ে যাচ্ছেন, যাচ্ছেন সাকসেসফুল হয়ে যাচ্ছেন, সবই পজিটিভ, আলটিমেট রেজাল্ট হয়ে যাবে নেগেটিভ। আপনি জীবনের ভ্যালু বুঝতে পারবেন না। ম্যাথমেটিক্সের সাথে রিয়েল লাইফের রিলেশন এইটাই। এবং আপনি যদি এরকম হয় যে আপনার লাইফে একটা পজিটিভ হলো আবার নেগেটিভ, নেগেটিভ থেকে আপনি শিখলেন আবার পজিটিভ, আবার আপনি ধরেন ধাক্কা খেলেন, নেগেটিভ, নেগেটিভ থেকে আপনি শিখলেন বা আপনি ফেইল করলেন, ফেইল থেকে আপনি শিখলেন আবার পজিটিভ, এইভাবে করে যদি আপনার জীবন এই যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এভাবে চলতে থাকে, আলটিমেট লাইফের ভ্যালু পজিটিভ হবে। আপনি সারা জীবনে মনে হবে যে আমি কিছু লাইফে ভ্যালু গ্যাদার করেছি। সেই জন্য শুধু সাকসেস জীবনের লাইফ মানে পার্টে না, সাকসেস এবং ফেইলিয়র দুইটা মিলিয়েই অ্যাকচুয়ালি লাইফ। এবং আমরা এই দুইটা সিরিজ আমরা একসময় প্রমাণ করব, প্রমাণ করে আমরা একসময় বুঝব। ধরেন জীবনে না কোনো কিছুতে তড়িঘড়ি করতে হয় না, জীবনে কখনোই তড়িঘড়ি করতে হয় না। ধরেন এরকম আমরা একটা উদাহরণ দিতে পারি যে সানা মারিন ছিলেন হচ্ছে ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, গত প্রাইম মিনিস্টার ছিলেন তিনি। 2019 সালে প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তিনি মাত্র 34 বছর বয়সে তিনি ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছিলেন। পক্ষান্তরে 2018 সালে মাহাতির মোহাম্মদ 92 বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন। সো সাকসেস ইজ এ জার্নি। এটা আপনার এখনই লাগবে ব্যাপারটা তা না। লাইফ ইজ এ লম্বা টেস্ট ম্যাচ, মানে বিশাল বড় একটা টেস্ট ম্যাচ। এটা ধীরে 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 খেলতে হবে, এটা ধীরে ধীরে খেলতে হবে। এবং অ্যাচিভমেন্টটা লাইফে কখন আসবে এটা আপনি বলতেই পারবেন না। যে ফ্রান্সে ইতালির একজন ইনিও বোধহয় তার নাম, তিনি 97 বছর বয়সে তিনি আপনার জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। 97 বছর বয়সে তিনি একজন অধ্যাপক, 97 বছর বয়সে পিএইচডি ডিগ্রি নিয়েছে। আবার অনেকেই দেখবেন বিভিন্ন নিউজে 15 বছরে পিএইচডি ডিগ্রি নিয়ে ফেলছে। বাট এই টাইপের ভেতরে না ইনফরমেশনের ভেতরে অনেক মাদকতা থাকে, আমরা খুব মজা পাই। কিন্তু এমনও হতে পারে যে আপনার লাইফটা এখন থেকে শুরু হচ্ছে, আপনি এখন থেকে জার্নি স্টার্ট করবেন। সো এগুলো না কোনো ব্যাপার না। সো অনেক কিছুই লাইফে হবে চড়াই উতরাই, এটার মধ্য দিয়ে যাবে। আমরা টোটাল ম্যাথমেটিক্স পড়তে গিয়ে আমরা ধরেন পাটিগণিত, বীজগণিত এইগুলোর অনেক নাম টাম শুনি এবং প্রচলিত অনেক মিমস দেখি যে ছোটোবেলায় যে বীজগণিত শিখিয়েছিলেন স্যার, এটা রিয়েল লাইফে কোথায় কাজে লাগলো, আমি তো বুঝলাম না।
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লাইফে কোথায় কাজে লাগলো আমি তো বুঝলাম না। এবং এইগুলো রিলস অনেক তৈরি হয়, অনেক ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন, মানুষ অনেক হাসি ঠাট্টা করে। যার লাইফে ওই জিনিস কাজে লাগে নাই সে ওই জায়গায় পৌঁছাইতেই পারেন নাই। আপনি আপনার লাইফকে ওইটা কাজে লাগানোর মতন জায়গায় পৌঁছাতে পারেন নাই। এটা ম্যাথমেটিক্সের ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা। সো আপনি ওই ইন্টেলেকচুয়াল লেভেলে যেতে পারেন নাই। আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, টাকা পয়সা ইজ এ ডিফারেন্ট জিনিস, বাট টাকা পয়সা তো মানুষের সৃষ্টি করা। বাট জ্ঞান ইজ এ জ্ঞান হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় অলংকার, নলেজ। ওই যে আবার ধরেন গেম অফ থ্রোনসের মতন ডায়লগ দিলে চলবে না যে নলেজ ইজ পাওয়ার, বাট লাস্টে বলবে যে না, পাওয়ার ইজ পাওয়ার। ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা জিনিসেরই এইরকম বিভিন্ন অ্যাপ্রোচ আছে। বাট আমরা যেহেতু একটা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছি, আমরা যেন তেন জিনিসে আমরা মোটিভেটেড হব না। সো আমাদের জিনিসটা হতে হবে ইন্টেলেকচুয়াল লেভেলের। যাই হোক, আমরা পাটিগণিত হচ্ছে অ্যারিথমেটিক। পাটিগণিত আসলে মূলত মেইন কাজ করে হচ্ছে, পাটিগণিত হচ্ছে এরকম কাজ করে, একটা ইনফরমেশনকে দিয়ে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ ফর্ম করা। একটা তথ্য আপনাকে দিবে, সেই তথ্যের উপর বেস করে আপনি একটা সমীকরণ, একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাবেন। ধরেন আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে এতজন শ্রমিক কাজ করতেছে, এতটুকু বিদ্যুৎ লাগতেছে, আপনি এই তৈরি করেন, এই র মেটেরিয়ালস লাগে, আপনি এত টাকায় কিনেন, এত টাকায় বিক্রি করেন, আপনার পরিবহন কস্ট এত, এরকম বিভিন্ন ইনফরমেশন আপনি দিবেন। আপনার এই কোম্পানিটাকে অ্যানালাইসিস করার জন্য ওই ইনফরমেশন দিয়ে আমি বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করব, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। সেই ইকুয়েশন দিয়ে আপনাকে অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে আপনার রেজাল্ট দিব, কোম্পানির রেজাল্ট দিব। এটা হচ্ছে পাটিগণিতের একটা বড় ইয়ে। এবং পাটিগণিতের মেইন যে অপারেশন সেটা হচ্ছে যে যোগ করা, বিয়োগ করা, ভাগ করা। এটা হচ্ছে পাটিগণিতের মেইন। বাট পাটিগণিতের ইনডেপথ অনেক অ্যাপ্লিকেশন আছে অ্যারিথমেটিকের। ধরেন আপনার কম্পিউটারে ওই যে আপনারা এখন তো আইসিটি পড়ে সবাই, ওইখানে আপনার অ্যালগোরিদম পড়ে। অ্যালগোরিদমে এরকম লেখে যে এটা কি ছোট, ইয়েস হইলে এইদিকে যাও, নো হইলে এইদিকে যাও। এই যে এগুলোই কিন্তু যোগ বিয়োগের খেলা, এগুলোই কিন্তু যোগ বিয়োগের খেলা। তার মানে আপনার মেইনলি এই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, এই যোগ বিয়োগের ইয়েস নো ইনস্ট্রাকশন দিয়ে আমরা একসময় বড় বিগ ডেটা অ্যানালাইসিসের কার্যক্রমগুলো করতে পারি। আর বীজগণিত হচ্ছে, ধরেন এইটা কিন্তু আমি বলতেছি একবারে লেম্যান টাইপের কথাবার্তায়, বাট এই যে পাটিগণিত, বীজগণিত, এটা বিস্তর জিনিস, এটা বিস্তর জিনিস। বাট আমরা ম্যাথমেটিক্স পড়বো হচ্ছে বাংলায়, বাংলায় বলতে হচ্ছে একবারে নর্মাল মানুষের বাংলায় আর কি। বীজগণিত হচ্ছে মূলত সংখ্যা, প্রতীক, সংখ্যা, প্রতীক, এইরকম বিভিন্ন কিছু একত্রিত করে আপনি একটা সমাধান খুঁজবেন কোনো কিছুর। এখানে আপনি অনুপাত, ধারা, লগারিদম, ম্যাট্রিক্স, বিভিন্ন কিছু ব্যবহার করবেন। এবং এই বীজগণিতের ইনফরমেশনগুলো আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, জ্যোতির্বিদ্যা, এমনকি এই যে অ্যানিমেশন বলেন, মডেলিং বলেন, এবং এই যে এখনকার টাইমের সবচেয়ে বড় টুলস হচ্ছে ভিডিও এডিটিং বা এই অ্যানিমেশন করা। এখন এইখানে ব্যাপার হচ্ছে, আপনার কাছে মনে হয় যে যোগ বিয়োগ কাজে লাগে না, বাট আপনি তো একটা প্ল্যাটফর্ম ইউজ করেন। ধরেন ভিডিও এডিটিংয়ের জন্য আপনি ক্যাপকাট ব্যবহার করতেছেন, বা ভিডিও এডিটিংয়ের জন্য আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করতেছেন। এইটা তো আপনি কিনছেন বা বাজার থেকে ফ্রিতে নিয়ে নিছেন, ডাউনলোড করে নিয়ে নিছেন। বাট যারা এটা বানিয়েছে, যারা এই জিনিসটা বানিয়েছে, তাদের এই ম্যাথমেটিক্সটা প্রয়োজন হয়েছে। সো দ্যাট ইজ দ্য থিং। আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে অনেক বিস্তর কথাবার্তা বলবো। তো আজকের আলোচনায় বা বিভিন্ন জায়গায় আমরা পড়তে গেলে স্বাভাবিক সংখ্যা নামক একটা সংখ্যার কথা বলবো, যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে এন দিয়ে ডিনোট করা হয়, স্বাভাবিক সংখ্যা। বাট বিভিন্ন সময় আমরা যে দেখবেন যে স্বাভাবিক সংখ্যা না বলে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা না বলে আমরা ধরেন কোথায় গিয়ে রেশনাল নাম্বার বলবো, ইরেশনাল নাম্বার বলবো, এরকম বিভিন্ন বিভিন্ন নাম্বার বলবো। সেইগুলো আমরা যেখানে লাগবে ওই টাইমে আমরা শিখব। তো আজকে আমরা স্বাভাবিক সংখ্যা শিখব। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পজিটিভ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যা গণনার কাজে ব্যবহৃত হয়। সো গণনার কাজে কিন্তু 1 থেকে ব্যবহার হয়, 0 থেকে গণনার কাজে ব্যবহার হয় না। ধরেন আপনি কি বলতে পারেন 0টা মানুষ?
আপনি বলবেন একটা মানুষ, দুইটা মানুষ। গণনা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 ডট ডট করে এইভাবে চলতে থাকবে। স্বাভাবিক সংখ্যা কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা না, 1 2 3। কিন্তু 3.5 কি স্বাভাবিক সংখ্যা না? এটা তো পূর্ণ সংখ্যা না। 3.5 স্বাভাবিক সংখ্যা না, 3.75 স্বাভাবিক সংখ্যা না, 1 2 3 4 5 এইগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা আজকে পড়তে গিয়ে বিভিন্ন সময় বলবো দেখবেন এনতম পদ, বা বিভিন্ন সময় বলবো যে আমরা দশম পদ, 11তম পদ। এই যে এনতম পদ, এই জিনিসটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 10টা পদ হয়, 11টা পদ হয়, 12টা পদ হয়, 12.5টা কখনো পদ হয় না। 2টা মানুষ হয়, 3টা মানুষ হয়, 3.5টা কখনো মানুষ হয় না। 5টা গরু হয়, 6টা গরু হয়, 7টা গরু হয়, 8.5টা কখনো গরু হয় না। সো স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনার কাজে ব্যবহৃত হয়। আমরা আজকের কথায় বারবার বিভিন্ন টাইমে আমরা কথার মধ্যে বা পুরো ম্যাথমেটিক্স কোর্স জুড়ে আমরা বিভিন্ন সময় রাশি শব্দটা ব্যবহার করব। রাশি হচ্ছে ওই জিনিস যাকে পরিমাপ করা যায়। যেমন আপনি কখনো দৈর্ঘ্য মাপেন, বলেন যে এই জিনিসটার দৈর্ঘ্য 5 মিটার, আপনি বলেন তাহলে এই দৈর্ঘ্যটা রাশি। আপনি কখনো একটা ওয়েট মাপেন, বলেন যে এইটার ওজন বা এটার ভর, আপনি বললেন 1 কেজি, তাহলে এই ভরটা হচ্ছে রাশি। আপনি কখনো যদি বলেন আপনার উচ্চতা কত, আপনার উচ্চতা 5 ফিট, তাহলে উচ্চতাটা হচ্ছে রাশি। আপনি কখনো যদি বলেন যে এইখানে পানি আছে 2 লিটার, তাহলে পানির পরিমাণটা হচ্ছে রাশি। মানে যেগুলোকে আপনি মাপেন ওইগুলো হচ্ছে রাশি। এখন আপনি তো বারবার বলতে পারবেন না যে এইটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব এইগুলো আমরা মাপব। আপনারা জেনারেলাইজড করে আপনি সমস্ত কিছুকে একত্রে বলবেন রাশি। তার মানে রাশি হচ্ছে নাম যা পরিমাপ করব আমরা। তো আজকের আলাপ আলোচনা আমরা শুরু করব হচ্ছে ধারা। সো ধারা পড়ার আগে আমাদের পড়ে নিতে হবে সিকোয়েন্স। সিকোয়েন্স এই শব্দটা থেকেই আপনারা বুঝেন ক্রম। গণিতের ভাষায়, বাংলা গণিতের ভাষায় বলে অনুক্রম। সো অনুক্রমের সাথে আমরা পরিচিত না, তো এই জন্য আমরা ক্রম বলবো। এখন ক্রম কেমন, আমরা দেখবেন কিছু জিনিস সাজাই, কখনো এরকম সাজাই ছোট থেকে বড় দাঁড়াও তোমরা, বা বড় থেকে তোমরা ছোট দাঁড়াও। আবার কখনো এরকম বলি যে আমরা সাজাবো হালকা থেকে ভারীর দিকে চলে যাব। এইভাবে আমরা এই জিনিসটাই হচ্ছে ক্রম। এই ক্রম মানে আপনি যেমন শনিবারের পরে রোববার হবে, রোববারের পরে সোমবার হবে, সোমবারের পরে কিন্তু বৃহস্পতিবার হবে না। এই যে সপ্তাহের দিন, এইটা একটা ক্রম। 1 তারিখের পরে 2 তারিখ হবে, 2 তারিখের পরে 8 তারিখ হবে না, এটাও একটা ক্রম। সারে গামা পাদানিসা, সার পরে সা রে গা মা, এই যে সুরগুলো, আপনার সার পরে মা হবে না, মার পরে ধা হবে না। সো এই যে একটার পরে একটা, এই যে নিয়ম অনুযায়ী, এইটাকেই বলা হয় হচ্ছে সিকোয়েন্স। ডিকশনারিতে ওয়ার্ডগুলো সাজানো হয় এ বি সি ডি এইরকম। আপনি এর পরে জি দিয়ে শুরুর শব্দগুলো কিন্তু সাজায় না। এই জিনিসটাই হচ্ছে ক্রম। তাহলে ক্রম একটা নিয়ম অনুযায়ী করা হয়। ধরেন এইখানে যে একটা ছবি আপনারা দেখতেছেন, এই যে দাগ দেখতেছেন আপনারা এখানে। সো এই দাগ দেখেন ছোটোর থেকে বড়, আবার বড়োর থেকে ছোট। সো প্রথম অর্ধেক যেভাবে চলছে, পরের অর্ধেক উল্টাভাবে চলছে। সো তার মানে কি নিয়ম ছিল যে প্রথম অর্ধেক ছোট থেকে বড় হবে, তারপরেটা বড় থেকে ছোট হবে, একটা নিয়ম ছিল। তার মানে এই সিকোয়েন্স বা ক্রম সবসময় একটা নিয়ম মানবে। এইখানে এই ক্রমের ক্ষেত্রে এই নির্দিষ্ট নিয়ম শব্দটা খুবই ইম্পর্টেন্ট, নির্দিষ্ট নিয়ম। সো আমরা ক্রম হচ্ছে বুঝবো যে ক্রম একটা সেট। সেট মানে কি? সেট মানে হচ্ছে কতগুলা জিনিসের সমষ্টি। ধরেন আমরা যদি সংখ্যার সমষ্টি বলি, তাহলে এইখানে দেখেন আমরা কতগুলো সংখ্যা লিখেছি, এইটা একটা ক্রম। আমি কিন্তু 1-এর পরে 3 লিখেছি, 3-এর পরে 5 লিখেছি, 5-এর পরে 7 লিখেছি, এইভাবে 7-এর পরে 9, এইভাবে ডট ডট দিছি, মানে এরকম আরও চলতে থাকবে। আমি কিন্তু উলট পালট লিখি নাই যে 3 5 1 9 7 ডট ডট ডট, এরকম উলট পালট লিখি নাই, তাহলে কিন্তু নিয়ম মানলো না। সো একটা নির্দিষ্ট নিয়ম এইখানে দেখেন ছোটোর থেকে বড়োর দিকে গেছে। এবং নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমটার সাথে পরেরটা 2 বেশি। দেখেন 1-এর থেকে 2 বাড়লে 3, 3-এর থেকে 2 বাড়লে 5, 5-এর থেকে 2 বাড়লে 7, 7-এর থেকে 2 বাড়লে পরেরটা পাবো, তারপরে 2 বাড়লে পরেরটা পাবো। এই জিনিসটাই হচ্ছে ক্রম, যেটা একটা নিয়ম অনুসারে সামনের দিকে আগাবে।
আর এই ক্রমের যে নিয়মটা, সেই নিয়মটা আমরা ম্যাথমেটিক্যালি খুঁজে বের করার ট্রাই করব। নিয়মটা কি? সো নিয়মটাকে, যে নিয়মে এটা সাজানো, সেই নিয়মটার নামই হচ্ছে এনতম পদ। এই শব্দটা ব্যবহার করব আমরা, যেটাকে এনতম পদ, ওই নিয়মটার জন্য। এই এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই এন যদি দশম পদ হয়, তাহলে আমরা এনের ভ্যালু দশম হলে আমরা বলবো দশম পদ। এনের ভ্যালু যদি 9 হয়, তাহলে আমরা বলবো নবম পদ। এনের ভ্যালু কখনো 9.5 হয় না, কেন? 9.5টা পদ হয় না তো। পদ মানে এক একটাই, যে এই একটা পদ, 1 একটা পদ, 3 একটা পদ, 5 একটা পদ। এটা তার মানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ হচ্ছে 7, এরপরে পঞ্চম পদ, ষষ্ঠ পদ। 6.5টা পদ হয় না। সো এইখানে আমরা দেখেন, আমরা একটা এই যে 1, 3, 5, 7 এটা একটা নিয়মে চলতেছে। সেই নিয়মটা কিভাবে ম্যাথমেটিক্যালি লিখতেছি আমি এখনই বলতেছি না, আমরা ধীরে ধীরে এটা বুঝবো। ধরেন আমরা সেই নিয়মটাকে ম্যাথমেটিক্যাল মডেল দিলাম হচ্ছে 2n - 1। তাহলে ওই এনই হচ্ছে এনতম পদ, যে এটা 1, প্রথম এনের ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমরা প্রথম পদ পাবো। সো 1 যদি এইখানে বসান, তাহলে 2 × 1 - 1, তার মানে 2 - 1 মানে 1। এনের ভ্যালু যদি আমরা 2 বসাই, তাহলে আমরা 2 নাম্বার পদটা পাবো, তার মানে 2 × 2 - 1, সো 4 - 1 3। যদি আমরা এনের ভ্যালু 3 বসাই, তাহলে 2 × 3 - 1, সো 5। এভাবে 4, 5, 6, 7 বসালে আমরা এই ক্রমটা বা সিকোয়েন্সটা পাবো। সো তার মানে আমার ম্যাথমেটিক্যাল কোন নিয়ম মেনটেন করতেছে? এই সিকোয়েন্সটা যে ম্যাথমেটিক্যাল নিয়ম মেনে চলতেছে, সেটা হচ্ছে 2n - 1 নিয়ম মেনে চলতেছে। সে ফর এক্সাম্পল, আপনি একটা চাকরি করেন, যেই চাকরিতে আপনার বেতন হচ্ছে 10,000 টাকা, প্রতি বছরে 10,000 টাকা আপনার বেতন। 10,000 টাকা কম হয়ে যাচ্ছে প্রতি বছরে, ধরেন $10,000 আপনার বেতন, তাও কম হয়ে যায়, ধরেন বছরে $10,000, গরিব চাকরি। এবং আপনার নিয়ম হচ্ছে প্রতি বছর আপনার বেতন $2,000 করে বৃদ্ধি পায়। তাহলে আমরা এই ইনফরমেশন দিয়ে আমরা একটা ক্রম সাজাবো। তাহলে আমার প্রথম বছর বেতন হবে হচ্ছে $10,000, প্রত্যেক বছর $2,000 বৃদ্ধি পাবে। সো পরের বছর আমার বেতন হবে $12,000, তারপরের বছর আমার বেতন হবে $14,000, তারপরের বছর আমার হবে হচ্ছে আমার $16,000। সো এই যে একটা প্রত্যেক বছর $2,000 একটা নির্দিষ্ট নিয়মে এসে চলতেছে। সো এই নাম্বারগুলোকে যদি আমি পাশাপাশি লিখতাম, তাহলে এটা হচ্ছে একটা ক্রম বা সিকোয়েন্স। সেইখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথম বছর আপনি $10,000 পাবেন, পরের বছর আপনি $12,000 পাবেন। তার মানে 10,000-এর সাথে আপনার বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? আপনার $2,000 বৃদ্ধি পাবে। তাহলে 10,000-এর সাথে একটা পরের বছর, এটা হচ্ছে প্রথম টার্ম, প্রথম বছর। পরের যে টার্মটা হবে, সেই টার্মটা হবে 10,000-এর সাথে আপনার একটা 2,000 বৃদ্ধি পাবে, একটা 2,000 বৃদ্ধি পাবে। 3 নাম্বার টার্ম কি হবে? 10,000-এর সাথে আপনার 2টা 2,000 বৃদ্ধি পাবে, 3 নাম্বার বছর গিয়ে 2টা 2,000 বৃদ্ধি পাবে, মানে 4,000 বৃদ্ধি পাবে আর কি। এখন দেখেন, প্রথম বছরে আপনার কোনো বৃদ্ধি পায় নাই, বা দ্বিতীয় টার্মে গিয়ে আপনার একটা 2,000 বৃদ্ধি পেয়েছে, একটা 2,000 বৃদ্ধি পেয়েছে। সো দ্যাটস ওয়াই এইটাকে আমরা একটা সিকোয়েন্স লিখতে পারি, যে 2 নাম্বারে গিয়ে আপনার একটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে 2 নাম্বারে গিয়ে আপনার একটা বৃদ্ধি পাবে। সো আমরা n-1 দিয়ে দিচ্ছি, তার মানে 3 নাম্বারে গেলে 2টা বৃদ্ধি পাবে, 4 নাম্বার বছরে গিয়ে 3টা বৃদ্ধি পাবে, 5 নাম্বার বছরে গিয়ে 4টা বৃদ্ধি পাবে। যদিও এটা আপনি এখন ভালো মতন বুঝতে পারবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন, কেননা আমরা ধরে নিচ্ছি যে আপনি যোগ বিয়োগ গুণভাগ ছাড়া কিছুই পারেন না। সেইটা আমরা কিভাবে লিখলাম, এটা আরও আজকেই আমরা কিছুক্ষণের মধ্যে বুঝে যাব। সেইখানে আপনার জন্য একটা হোমওয়ার্ক আছে। আমরা ক্লিপস্টোফেলের মডেল ফলো করার ট্রাই করতেছি, এটা খুবই একটা চমৎকার মডেল। এটা আপনার কাজ, এই কয়টা কাজ আপনি করবেন। আমি আপনার ম্যাথমেটিক্যাল নিয়মটা বলে দিছি, আপনি সিরিজটা লিখবেন। সিরিজটা লিখবেন কি, বা সিরিজ বলতে হচ্ছে আপনি সিকোয়েন্সটা লিখবেন। কিভাবে লিখবেন?
আপনি n এর ভ্যালু যখন 1 বসাবেন তখন আপনি প্রথম পদটা পাবেন। সো n স্কোয়ার 1, 2 বসালে 2 স্কোয়ার, সো 4, 3 বসালে 3 স্কোয়ার 9, 4 বসালে 4 স্কোয়ার 16, এইভাবে চলতে থাকবে। এইভাবে সিকোয়েন্স, প্রত্যেকটার সিকোয়েন্সটা আপনি নিজে নিজে লিখে ফেলবেন। এখানে 4টা আছে, 4টা এক্সাম্পল, মানে 4টা প্র্যাকটিস প্রবলেম আছে, এটা আপনারা লিখে ফেলবেন খাতায়। তাহলে আজকে আমরা বুঝলাম যে সিকোয়েন্স হচ্ছে একটা সংখ্যার তালিকা। আমরা স্পেসিফিক সংখ্যাতে থাকি আজকে, সংখ্যা ছাড়া আরও অনেক কিছু দিয়েও সিকোয়েন্স হয়। তো সংখ্যার তালিকা যেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করবে, যা এক একটাকে আমরা বলবো হচ্ছে এক একটা পদ, এবং এদের যে অবস্থান আছে এই অবস্থানকে আমরা বলবো ইন্ডেক্স। যেমন এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বলতেছি, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স। এবং এটা একটা নিয়ম নিয়ে গঠিত হবে। ওই নিয়মটার ম্যাথমেটিক্যাল যে নাম সেইটাকে আমরা বলবো সাধারণ পদ বা এনতম পদ। এই হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স থেকে যখন আপনি একটু সামনে আগাবেন তখন ওইটা শুরু হয়ে যাবে ধারা। সিকোয়েন্সে যে আপনারা পদগুলো বলেছিলাম, আমি সিকোয়েন্সের যে পদগুলো আমি বলেছি সেইগুলো আমরা একটা সেট বলেছি, কতগুলো সংখ্যা একটা নিয়মে পাশাপাশি লিখেছি। কিন্তু এই সংখ্যাগুলোকে আমরা নিয়মে পাশাপাশি না লিখে এইগুলাকে যদি আমরা যোগ আকারে লিখতাম, যে টার্মগুলো যোগ করে লিখতেছি, তখন ওইটা হয়ে যাবে ধারা। কিছু কিছু সময় আপনি বিয়োগ দেখবেন, বাট সব বিয়োগই যোগ। যেমন 1 - 2, এইটা আসলে 1 + -2। সো সব বিয়োগই আসলে এক প্রকারের যোগ। সো আমরা এই হচ্ছে মূলত ধারা, যে যখন সিকোয়েন্সের টার্মগুলোকে আমরা যোগ আকারে লিখব তখন ওইটা হয়ে যাবে ধারা। যেমন একটা সিকোয়েন্স বলেন, ধরলাম আমরা এরকম A1, A2, A3, A4 এরকম ডট ডট করে AN পর্যন্ত। এইটাকেই যখন আমরা যোগ আকারে লিখব তখন জিনিসটার নাম হয়ে যাবে ধারা। যেমন আমরা ওই যে ওই লোকের বেতনটা লিখেছিলাম, যে প্রথম মাসের বছরে তার বেতন $10,000, তারপরে 12,000, তারপরে 14,000, তারপরে 16,000। এটাকে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে এটা হয়ে যাবে একটা ধারা। সো আমাদের একটা সিকোয়েন্স ধরেন এরকম ছিল, যে সিকোয়েন্সটা ছিল হচ্ছে 1 2 3, 1 + 2 + 3 + 4, 1 2 3 4। সেটাকে যখন আমরা যোগ করে লিখেছি তখন এইটা একটা ধারা। এবং এই ধারায় কতগুলা পদ আছে ভাই? এই ধারায় পদ আছে মোট 4টা পদ আছে। এবং এই 4টা পদকে আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 10। সো এইটা হচ্ছে ধারার যোগফল। তার মানে ধারা হচ্ছে এই জিনিসটা, আর এই জিনিসটা যোগ করার পরে, মানে ধারার ঘটনাটা ঘটানোর পরে যে রেজাল্টটা পাবো ওইটা হচ্ছে ধারার যোগফল। তাহলে আমরা এখানে নাম শিখলাম ধারা, নাম শিখলাম পদ। এই যে একটা পদ, এই যে একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, এই এক একটা হচ্ছে তমপদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই যে আমরা শিখলাম একটা শব্দ পদ বা পদ সংখ্যা, এবং সবগুলা যোগ করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে ধারার যোগফল। আরেকটা শব্দ শিখলাম। তাহলে আমরা শিখলাম ধারা, আমরা শিখলাম পদ, আমরা শিখলাম ধারার যোগফল, নাম শিখলাম এই নামগুলো। এই হচ্ছে ইন্ডেক্সটাই হচ্ছে ওই যে ইন্ডেক্সটা হচ্ছে কি, আমি যদি বলি এই 3 এর ইন্ডেক্স কত, তখন আপনি বলবেন এটা 3 নাম্বার পদ। যেমন আমি লিখলাম ধরেন 10 + 20 + 30 + 40, তাহলে 40 ইন্ডেক্স কত, কততম পদ 40, 4 নাম্বার পদ 40। কত নম্বর পদ 20, 2 নাম্বার পদ 20। এটাই হচ্ছে ইন্ডেক্স, কততম পদ। ঠিক আছে? এই ধারা পৃথিবীতে কিভাবে আসলো এটা নিয়ে একটা চমৎকার গল্প আছে। সেই গল্প হচ্ছে ম্যাথমেটিশিয়ান গাউসের গল্প। গাউসিয়ান ল, আপনারা যারা সায়েন্সে পড়েছেন গাউসের অনেক নামটাম শিখেছেন। গাউস খুবই বড় মানের ম্যাথমেটিশিয়ান, এবং তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান অফ অল টাইম। এবং তিনি বিশাল বড় সায়েন্টিস্ট। তিনি ইলেকট্রোম্যাগনেটিক টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন ওই আমলে। কত আমলে?
ধরেন 1800 সালের দিকে, এবং তিনি হচ্ছে ম্যাগনেটোমিটার আবিষ্কার করেছেন। দা দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করা যেত সেই এনশিয়েন্ট টাইমে। এবং তিনি অনেক অনেক কিছুর জন্য তিনি আরও, যখন আমরা অনেক বড় হই তখন আমরা গাউসিয়ান ল আরও ভালো ভালো শিখি। তো গাউস যখন মাত্র বয়স তার 9 বছর, 9 বছর মানে কি আমাদের পোলাপান স্কুলে গেছে আর কি এরকম। তো স্কুলে যে আপনারা স্লেটে লেখেন না, স্লেটে, এখন তো স্লেটটা বড় পোলাপান, আমরা লিখতাম স্লেট, হাত ঘুরাইতাম, ওর উপর দিয়ে লিখে দিত, ওর উপর দিয়ে হাত ঘুরাইতাম যে এটার উপর হাত ঘুরাও। তো ধরেন এই আমলে পোলাপান খুব টিচারকে বিরক্ত করতেছে, মানে একটা খালি ডিস্টার্ব দিচ্ছে, এটা কি ওইটা কি এটা কি। গাউস আবার একটু বেশি ডিস্টার্ব দিচ্ছে, তো গাউসরে যা বলে গাউস তাই পারে। তো টিচার ভাবছে যে দাঁড়াও, তুমি লাফাচ্ছ বেশি, তোমার একটা কাজ দিই। তো গাউসকে বলছে যে তুমি, বা গাউস সহ সবাইকেই বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে, এরপরে 4 5 6 7 যোগ করতে করতে 100 পর্যন্ত তুমি যোগ করবা, যোগ করে নিয়ে আসো। 9 বছরের বাচ্চা। তো স্যার ভাবছে যে ওরা 1-এর সাথে 2 যোগ করবে 3 হবে, সেই 3-এর সাথে 3 যোগ করবে 6 হবে, সেই 6-এর সাথে পরের 4 যোগ করবে 10 হবে, সেই 10-এর সাথে পরের 5 যোগ করবে 15 হবে। এইভাবে তো তার 99টা যোগ অঙ্ক করতে হবে। সো রেজাল্ট আসতে আসতে মোটামুটি 20 মিনিট টাইম লাগবে। স্যার একটু রিল্যাক্সে বসছে যে ঠিক আছে এইবার আর পোলাপাইন ডিস্টার্ব দিতে পারবে না। স্যারের নাম হচ্ছে বাটনার। তো স্যার প্রবলেমটা দিয়ে ধরেন বসে বসে টাইম পায় না, যা বসছে, বসার সাথে সাথে গাউস বলতেছে স্যার হয়ে গেছে। তখন স্যারের তো মাথায় হাত, এবং বলছে নিয়ে আসো। আনসে, দেখে যে রেজাল্ট ঠিক আছে। তখন বলতেছে তুমি এটা কিভাবে করলে গাউস? তখন গাউস বলছে যে স্যার আপনি যে অঙ্কটা দিছিলেন অঙ্কটা হচ্ছে এইরকম ছিল যে 1 2 3 এইভাবে করে 100 পর্যন্ত যোগ করব। সো আমি যোগফল ধরলাম, এইটা আমাদের যোগফল। এস ফর সামেশন, এন মানে হচ্ছে এনতম পদ, সেইখানে 100টা পদ, 1 2 3 করে 100টা পদ আছে। ঠিক আছে, এইটা আমরা এগুলো আরও পরে পড়বো এই নোটেশনগুলো। সো ধরেন এটার নাম হচ্ছে এস এন, যোগ করার পরে যে রেজাল্টটা হবে। এখন আমরা তো গণিতের এই নিয়মটা জানি, 1 যোগ 2 আর 2 যোগ 1 একই কথা। 20 আর 30 যোগ করলে যা হয় 30 আর 20 যোগ করলে একই হয়, মানে যোগের ক্ষেত্রে উলট পালট করে লিখলে কোনো সমস্যা নাই। তো আপনি আমাকে এই যোগ ক্যালকুলেটর দিয়েছিলেন 1 2 3 এইভাবে করে 100 পর্যন্ত যোগ। তো আমি এই যোগটাকে আবার উল্টা করে লিখছি, তার মানে 101 100 99 98 করে 1 পর্যন্ত। তার মানে কি একই অঙ্ক 2 বার লিখছে সে। এইবার সেই 2টারে যোগ করে দিছে। এই 2টাকে যোগ করলে দেখেন এই যে যোগফল আর যোগফল মিলে 2টা যোগফল হয়েছে। 1 আর 100 যোগ করলে 1 আর 100 যোগ করলে 101 হয়েছে। 2 এর সাথে 99 যোগ করলেও 101 হয়েছে। 3 এর সাথে 98 যোগ করলেও 101 হয়েছে। আবার 4 এর সাথে 97 যোগ করলেও 101 হয়েছে। এইভাবে জিনিসটা চলতে থাকছে। তার মানে আমি দেখলাম যে আমার 101 101 101 101 হয়েছে, এরকম সব 101। তাহলে আপনি এখানে দেখেন তো যে সবই যদি 101 101 হয়, সবই যদি 101 হয়, তাহলে আমার পদ আছে কয়টা? 100টা। তার মানে 100টা 101 হয়েছে। তাহলে আমি 100টা 101 হয়েছে গুণ করে দিছি। 100টা 101, সো 101 রে 100 দিয়ে গুণ করছি। সো এইটা তো আমার 2টা যোগ অঙ্কের উত্তর। সো পরে আমি 2 দিয়ে ভাগ করে দিছি, অঙ্ক পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। গাউস যে আমলে এই কাজটা করছে, ওই আমলে গাউস ধারা কি, ধারার ব্যাপার স্যাপার তখনও আসে নাই। গাউস ওই আমলে এই কাজ করে ফেলছে, 9 বছরের বাচ্চা। এবং এই থেকে ধারার যাত্রা শুরু, ধারা। এবং আপনি দেখবেন যে আজকেও আমরা 2025 সালে ধারার যোগফল বের করব। গাউস 9 বছরে যে কাজটা করছিল ওই একই পদ্ধতিতে। আমরা যে যোগ ধারাটা থাকবে ওই ধারাটাই উল্টা করে লিখব, তাহলে 2টা ধারা হবে। 2টা ধারা যোগ করে রেজাল্ট বের করব, 2 দিয়ে ভাগ করে দিব, উত্তর পেয়ে যাব। এই হচ্ছে খেলা, যেটা 9 বছরে গাউস করেছে।
সেটা আমরা আজকে 2025 সালে এসে আমরা এই কাজটা করব। বিভিন্ন প্রকার ধারা আছে, ধারা 2 প্রকার না, বিভিন্ন প্রকার ধারা আছে। সো সেই ধারার মধ্যে আমরা 2টা ধারা পড়ি, একটা হচ্ছে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। এছাড়াও ফিবোনাচি সিরিজ, ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস সিরিজ, এইরকম অনেক ধারা আছে, যে ধারাগুলো আমরা আসলে আমরা পড়বো না। তবে আজকে আমরা ফিবোনাচি সিরিজ নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে, ধীরে ধীরে পড়বো আর কি। তো আমরা মেইনলি আমাদের সিলেবাসের জন্য বা আমাদের বিসিএস বা ব্যাংক ম্যাথের জন্য আমরা সমান্তর এবং গুণোত্তর ধারা নিয়ে পড়ব। এবং বিগত বছরের দিয়ে আমাদের 43 বিসিএস এই ধারার একটা চমৎকার অঙ্ক এসেছিল, আমরা এটা করব। দেখবেন পোলাপাইনকে মাইটটা দেয় কোথায়, শর্টকাট যে কাজে লাগে না, মাইটটা দেয় কোথায় কোশ্চেনে, এটা বুঝে যাবেন আর কি ধীরে ধীরে। আই হেট শর্টকাট। কিছুদিনের মধ্যে আপনিও হেট করবেন, সমস্যা নাই, আমরা একসাথে হেট করব। তো সমান্তর ধারা এই নামটাকে আমরা ভাঙলেই বুঝতেছি সমান অন্তর, অন্তর মানে পার্থক্য, তার মানে সমান পার্থক্য, এইটাই হচ্ছে সমান্তর ধারা। সমান পার্থক্য কেমন? এই যে 2টা পদ আপনি চিন্তা করেন, 2টা পদ 1 আর 5, 1 আর 5, পরেরটারে আগেরটা দিয়ে বিয়োগ করে দেন, তাহলে 5 - 1, তাহলে পার্থক্য কত? 4। পরের 2টার পার্থক্য কত? 4। তারপরের 2টার পার্থক্য কত? 4। এইভাবে সমান পার্থক্যে চলতে থাকবে। এই ধারাগুলোকে আমরা বলবো সমান্তর ধারা। কিন্তু আপনি যদি এভাবে লেখেন 1 + 2 + 5 + 2 + 9 এইভাবে চলেন, এটা কিন্তু সমান্তর ধারা না, এটা আমরা কাজ করব না। কেননা এই 2টার পার্থক্য কত? 1। পরেরটা মাইনাস আগেরটা, কিন্তু পরেরটা মাইনাস আগেরটা। এইখানের পার্থক্য কত? -3। -3 কেননা 2 - 5 -3। আবার এইখানে পার্থক্য কত? এখানে পার্থক্য 7। আবার এইখানে পার্থক্য কত? এখানে পার্থক্য 3। তার মানে পার্থক্য ঠিক নাই, উলটপালট পার্থক্য। সো এইগুলাকে আমরা সমান্তর ধারা বলতে পারবো না। সো সমান্তর ধারা হচ্ছে সমান পার্থক্য থাকবে। আমরা একজন ভলেন্টিয়ার চাই, এখন হ্যান্ড রেইজ করেন। কথা বলেন হচ্ছে মিশাল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বিশাল, আপনি বলেন যে এইখানে আমরা একটা সিরিজ, একবারে লাস্টের একটা সিরিজের কতগুলো পদ দেখতেছেন, এই যে 6 3 0। জি ভাই দেখতেছি। ওকে, মিশাল বলেন যে প্রথম 2টা পদের পার্থক্য কত? -3। -3, কেননা পরেরটা বিয়োগ আগেরটা। তারপরের 2টার পার্থক্য বলেন তো? এটাও ভাই -3। -3। না 3, মানে 2টার পার্থক্য। 3 কি? এই 2টার পার্থক্য পরেরটা বিয়োগ আগেরটা। 0 - 3 কত? -3 হয়। -3, রাইট। এবার তারপরের 2টার 0 আর -3 পার্থক্য কত? এখানেও -3। -3, কেননা -3 - 0, সো রেজাল্ট হচ্ছে -3। তারপরের 2টা বলেন, -3 এবং -6 এর মধ্যে পার্থক্য কত? এখানেও এখানেও -3। কেননা পরেরটা মাইনাস আগেরটা। বলেন তো আগেরটা কি 3 না -3? -3। তাহলে -3 পার্থক্য করে দিব আমরা। তাহলে বলেন তো -6 মাইনাস মাইনাসে কি হয়ে যায় ভাই? প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়। সো -6 + 3 কত ভাই? -3। তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা একটা পদের সাথে, মানে পরেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে আগেরটা সবসময় -3 আছে কি না? জি। তার মানে এটা কি সমান্তর ধারা বলতে পারবো?
সমান জি অন্তর জি কি? সমান। সমান অন্তর। জি তাহলে এইখানে আমাদের এরকম, তাহলে আমাদের এই সমান অন্তরের জন্য আপনি বলেন তো, তাহলে আমাদের যে সমান অন্তরটা কত? -3। -3। এইটাকে বলা হয় হচ্ছে, এই যে সমান অন্তর, এইটাকে বলা হচ্ছে সাধারণ অন্তর। এই শব্দটার নাম হচ্ছে সাধারণ। জেনারেল মানে সেটা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গাতেই প্রযোজ্য। এটা হচ্ছে সাধারণ অন্তর। এই তাহলে যে সমান্তর ধারায় সাধারণ অন্তর যে টার্ম, এটা বুঝতে পেরেছেন কিনা? জি জি ভাই, বুঝতে তাহলে আপনি পারছি। এইটা দেখে বলেন তো, এই যে এই সিরিজটা দেখে বলেন যে এই ক্ষেত্রে সাধারণ অন্তরটা কত? 3 ভাই। 3, কেননা পরেরটা মাইনাস আগেরটা 3, পরেরটা মাইনাস আগেরটা 3, পরেরটা মাইনাস আগেরটা 3। গুড। সো থ্যাংক ইউ মিশাল। এখন আমরা তাহলে বুঝতে পেরেছি আমরা মানে কোনটা সমান্তর ধারা কোনটা সমান্তর ধারা না, ঠিক আছে? এখন আসি আমরা আপনার কাজ। এইখানে 1 1 2 3 4 5 6 6টা আছে। এটা আপনারা বাসায় চিন্তা করবেন যে কোনটা সমান্তর ধারা এবং তার সাধারণ অন্তর কত। ঠিক আছে? সমান্তর ধারা হলে কিন্তু দুইটার পার্থক্য সেম হইলে হবে না, সবগুলো সেম প্যাটার্ন মেনটেন করতে হবে। আরেকজন ভলেন্টিয়ার লাগবে, আসেন তো ভাই। কথা বলেন হচ্ছে সাবরিনা। ওকে সাবরিনা, 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন? 1 5 8 এটা দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা? জি দেখতে পাচ্ছি। ওকে, এইখানে বলেন তো পার্থক্য কত? 4 4। এইখানে পার্থক্য কত? 3 3। এইখানে পার্থক্য কত? 3 3। এইখানে যদি আমি 14 বলতাম, ধরেন পরের পরটাও আমি বলে দিতাম 14 বলতাম, তাহলে পার্থক্য কত হতো? 3 হতো। 3 হতো। এখন বলেন এটাকে কি সমান্তর ধারা বলা যাবে? না ভাইয়া বলা যাবে না। কেন বলা যাবে না বলেন তো? প্রথমটার ডিফারেন্স আলাদা, ওকে, 1 আর 5 এর মধ্যে। এখন আপনি বলেন যে আমি যদি এই সমান্তর ধারাটা লিখতাম, যেই সমান্তর ধারায় আমি প্রথম পদটা বাদ দিয়ে দিয়েছি, ধরেন প্রথম পদটা নাই, ঠিক আছে? জি ধারাটি তাহলে শুরু হয়েছে সমান্তর বলা যাবে। 5 থেকে শুরু হয়েছে, তাহলে কি সমান্তর বলা যাবে? জি বলা যাবে। সমান্তর বলা যাবে, ঠিক আছে? তাহলে সমান্তর বলা যাবে, একটা বাদ দিয়ে দিলেই হলো। এইবার আসেন আমরা 44তম বিসিএস পরীক্ষায় আসা একটা কোশ্চেন দেখি। 43তম বিসিএস এর লিখিত পরীক্ষায় আসা কোশ্চেন। তাহলে সাবরিনা বলেন এই দুইটার পার্থক্য কত ভাই? 20 20 20। এই দুইটার পার্থক্য কত? 10 10। ঠিক আছে? এই দুইটার পার্থক্য কত দেখেন? 10। 10। সমান্তর ধারা বলা যাবে? প্রথমটা বাদ দিয়ে বাকিগুলাকে বলা যাবে। প্রথমটা বাদ দিয়ে বাকিগুলাকে বলা যাবে, তাই না? জি। এখন দেখেন এই প্রশ্নটা কি পড়েছে, এবার আমরা প্রশ্নটা রিডিং পড়ি। প্রশ্নটা হচ্ছে এতকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখন এই সব কয়টা যোগ করলে তো একটা রেজাল্ট হবে, তাই না সাবরিনা? ধরেন সেই জি। সংখ্যাটা হচ্ছে, ধরেন এইরকম একটা সংখ্যা, ধরেন এইরকম একটা সংখ্যা হলো। এখন এই যোগফলটা আপনি বের করেন, তাহলে ছোটবেলার ভাগ দিয়ে আপনি ভাগশেষটা বের করতে পারবেন না? এই যে এইভাবে পারবো। এইভাবে এইভাবে করে আপনি এই যে এইভাবে 8 দিয়ে ভাগ করবেন, ভাগ করে লাস্টে একটা থাকবে ওই ওই বাংলা ভাগ, পারবেন না ভাগশেষ বের করতে? জি পারবো। তাহলে বলেন তো এই অঙ্কটা কি ভাগশেষের অঙ্ক নাকি এই সংখ্যাটা বের করার অঙ্ক? সংখ্যাটা বের করার অঙ্ক। এবং মজার বিষয় হচ্ছে এটাকে সমান্তর ধারা, প্রথমটা বাদ মানে রেখে আমরা বলতেছি যে বাকিটুকু প্রথমটা তো আছে, এটা কি সমান্তর ধারা? না। তাহলে এটা যদি আমরা সমান্তর ধারার যোগফল দিয়ে আমরা এটা বের করি, অঙ্কটা কি হবে? না। অঙ্কটা হবে না। কিন্তু
আমরা যদি এই 2কে বাদ দিয়ে দিলাম, মনে মনে 2 রাখলাম, যে 2 আমরা পকেটে রাখছি, ওই যে আমরা ছোটোবেলায় যোগ করতাম 19-এর 9 হাতে 10, এইরকম হাতে রাখছি 2। এইবার আমরা এই যোগটা বের করলাম, ধরেন সেফ আমি যোগটা ফলটা কত আমি জানি না, এই যোগফলটা হলো ধরেন যোগফলটা হচ্ছে ধরেন 80,000, যোগফল হলো 80,000। তাহলে প্রথমে কত বাদ দিয়ে দিয়েছিলাম ভাই? 2। তাহলে আমার এই টোটাল ধারার যোগফল কত? 80,002। 80,002। এখন আপনি বলেন, এই অঙ্কটা ধরেন প্রচুর ম্যাথ পারে, তাদের কাছেও আমি গল্প শুনেছি তারাই ম্যাথটা পারে নাই, কেননা পরীক্ষার হলে তারা এই জিনিসটা ধরতে পারে নাই। কিন্তু যত ধারার অঙ্ক আমরা পড়ব, যত ধারার অঙ্ক আমরা পড়ব, এবং আপনারা যদি এর আগেও কোথাও ধারা পড়েন এই টাইপের ধারা, এবং আপনি যত বই টইতে ধারা পড়বেন, ধারার যোগফলগুলো না এইরকম অঙ্ক থাকে। এই যে এইখানে যে অঙ্ক দেখতেছেন, লাস্টের পদটা বলে যে এইটার যোগ, লাস্টে একটা পদ দেওয়া থাকে, লাস্টে একটা পদ দেওয়া থাকে। তো এই অঙ্কের পার্থক্য হচ্ছে লাস্টে 2টা পদ দেওয়া আছে। এইটা দেখেই আমার প্রথম মাথায় যেটা কাজ করছে যে এইটা দেওয়া রাখছে যে এখানে কোনো একটা পদ বাদ দিতে হবে, জি। কোনো একটা পদ বাদ দিতে হবে, এই জন্যই এখানে 2টা পদ দিয়ে রাখছে লাস্টে। সো আমাকে 2 বাদ দিয়ে হিসাব করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন না সাবরিনা? জি, বুঝতে সো পারছি। আমরা সমান্তর ধারা, শুধু ধারা চিনলাম, আজকে ধারাটা আমরা চিনে ফেললাম যে সমান্তর ধারা কি, এবং আমরা এতটুকু বুঝলাম যে মাঝে মাঝে কাউকে বাদ দিয়ে সমান্তর ধারা হিসাব করা লাগতে পারে, মাঝে মাঝে। এই অঙ্ক আমরা এখনই করব না, অঙ্ক করব আমরা, সমস্যা নাই, অঙ্ক করব, কোনো সমস্যা নাই। এখন আমরা আসেন আরেকটা ধারা যেটা আমাদের সিলেবাসে খুব ভালো মতন করে পড়ব, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, এটার সাথে আমরা বুঝতেছি গুণ, একটা গুণোত্তর ধারায় একটা গুণ নিয়ে সমস্যা ব্যাপার আছে। শোনেন, গুণ আর ভাগ একই জিনিস। যেমন আমরা 3 গুণ 4 লিখি, এটা একটা গুণ অঙ্ক। আবার আমরা 3 ভাগ 4 লিখি, এটা হচ্ছে ভাগ। এটা আসলে ভাগ না বলে এটাকে আমরা বলতে পারি 3 গুণ 1/4, মানে 3কে 1/4 দিয়ে গুণ। তার মানে ভাগও এক প্রকারের গুণ, বিয়োগ যেমন এক প্রকারের যোগ, ভাগও এক প্রকারের গুণ। তাহলে আমরা যদি বলি কোথায়ও যে 70/5, এটা আসলে 70কে 5 দিয়ে ভাগ না বলে আমরা বলতে পারি 70কে 1/5 দিয়ে গুণ, এই কথা বলতে পারি। সো ভাগ এক প্রকারের গুণ, এবং আপনি দেখবেন নাম গুণোত্তর ধারা, বাট আমরা ভাগ নিয়ে কথাবার্তা বলতেছি বেশি। আমরা সমান্তর ধারায় বলেছি পরের পদ থেকে আগের পদের অন্তর সমান অন্তর হবে, পার্থক্য সমান হবে। গুণোত্তর ধারায় এখানে একটা ধারা দেওয়া আছে, পরের পদটাকে যদি আমি আগের পদ দিয়ে ভাগ করে দিই, তার মানে 3 ভাগ 1। আরেকজন হ্যান্ড রেইজ করেন, মামুন হ্যান্ড রেইজ, কথা বলেন মামুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3কে যদি 1 দিয়ে ভাগ করি কত হয় ভাই? 1/3। পরেরটাকে আগেরটা, আচ্ছা 3কে 1 দিয়ে ভাগ, আচ্ছা 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 হবে ভাই। 3 হবে। আবার বলেন এই দুইটার ক্ষেত্রে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করলে কত হবে? পরে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে ভাই। 3 হবে। আবার পরের দুইটা 27কে 9 দিয়ে ভাগ করলে আবার 3। 3 হবে। একটা রিলেশন মেইনটেইন করতেছে না? জি ভাই। এইটাই হচ্ছে গুণোত্তর ধারা। যে গুণোত্তর ধারা কেমন হবে? পরেরটার সাথে আগেরটার ভাগ। এই যে এইটাকে আমরা 3 ভাগ 4 না বলে আমরা কিন্তু 3:4 বলতে পারি। ভাগ আর অনুপাত, কিন্তু এইভাবে আমরা একই টেন্টামাউন্ট একটার সাথে। এই যে অনুপাত মানেই ভাগ। তো একটা সাধারণ অনুপাত মেইনটেইন করতেছে, মানে পরেরটার থেকে আগের যে ভাগ এটা সাধারণ মেইনটেইন করতেছে, মানে একই মেইনটেইন করতেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা।
আর এই যে 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 সংখ্যাটা আমরা পাচ্ছি এইটাকে বলা হয় হচ্ছে সাধারণ অনুপাত। আগের বার যেটা ছিল সাধারণ অন্তর, এইখানে এটার নাম হচ্ছে সাধারণ অনুপাত। কিন্তু নাম কেন গুণোত্তর ধারা? আমরা এই ধারাটা দেখলাম মামুন, সাধারণ অনুপাত কত ছিল? সাধারণ অনুপাত 3 ছিল ভাই। 3। এবার বলেন প্রথম পদকে 3 দিয়ে গুণ করে দেন, কত হলো? 3 হবে ভাই। 3 হবে। পরেরটা পেয়ে গেছি না ভাই? এইটাকে বলেন আবার 3 দিয়ে গুণ দিয়ে দেন, এই 3 কে কত হবে? 9 হবে ভাই। পরেরটা পেয়ে গেছি। 9 কে 3 দিয়ে গুণ দেন, কত হবে? 27। 27। এইভাবে পরেরটাও বলা যাবে না ভাই? জি তার ভাই। মানে হচ্ছে ওই সাধারণ অনুপাত দিয়ে আমরা একটাকে গুণ করলে পরেরটা পাই, আবার ওইটাকে গুণ করলে পরেরটা পাই, আর একটাকে গুণ করলে পরেরটা পাই। এই জিনিসটাই হচ্ছে গুণোত্তর ধারা। এটাই হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে আমরা পাচ্ছি, এই জন্য নাম কিন্তু গুণোত্তর ধারা, ভাগাত্তর ধারা না, গুণোত্তর ধারা। থ্যাংক ইউ মামুন। সো আমরা বুঝলাম সমান্তর ধারা কিভাবে তৈরি হয়, গুণোত্তর ধারা কিভাবে তৈরি হয়। সো আমরা এইখানে কতগুলো ধারা লিখেছি। সো এইখানে এটা আমরা একটা উদাহরণ দেখতেছি। সো ধরেন এইটা, পরেরটাকে আগেরটা দিয়ে যদি ভাগ করি তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 3, 36কে 12 দিয়ে ভাগ করলে হবে 3, 108কে 36 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে এটা একটা গুণোত্তর ধারা, এবং এই গুণোত্তর ধারা সাধারণ অনুপাত হচ্ছে 3। নিচেরটাকে আমরা দেখি, একবারে নিচেরটা, পরেরটাকে হাফকে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে হাফ। পরেরটা 1/4কে যদি আমি হাফ দিয়ে ভাগ করি, তাহলে আপনারা জানেন এই যে ছোটোবেলায় এটা পড়েছিলেন, 1/4 গুণ ভাগরে গুণে লিখলে উল্টে যায় 2/1। ছোটোবেলায় আমরা শিখেছিলাম এটা। আবার এই জিনিসের নাম আমরা বলতাম কাটাকাটি। সো কাটাকাটি বলি আমরা, সমস্যা নেই। সো 2 2, সো রেজাল্ট হচ্ছে 1/2। সো এই দুইটা ভাগ করলেও হাফ, এইখানে ভাগ করলেও হাফ। সো একটা সাধারণ অনুপাত মেনটেন করতেছে। সো এটাও একটা গুণোত্তর ধারা যার সাধারণ অনুপাত হচ্ছে হাফ। এখন এইখানে আসি আমরা এই ম্যাথটাতে দেখা যাচ্ছে, এটা উদাহরণ দেখেন, এই ধারাটা কোথায় গিয়ে শেষ হয়ে যাবে সেটা আমি বলে দিয়েছি। তার মানে এটা শেষ হয়ে যাবে একটা সময়। এই ধারাটা কোথায় গিয়ে শেষ হয়ে যাবে সেটা আমরা বলে দিয়েছি। সো এই ধারাগুলোকে বলা হয়েছে সসীম ধারা, মানে সসীম, লিমিটেড, সসীম। কিন্তু এই ধারাগুলা ডট 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 দিয়ে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই ধারাগুলোর নাম হচ্ছে অসীম ধারা। সো এই ধারাটাও ডট 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 দিয়ে চলতেও থাকবে, এটার নামও অসীম ধারা। তার মানে যে ধারায় পদের কোনো শেষ নাই, চলতেই থাকবে, ডট 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 চলতেই থাকবে ওই প্যাটার্নে, সেটা হচ্ছে অসীম ধারা। আর যেটা হচ্ছে থেমে যাবে একটা টাইমে, ওইটা হচ্ছে সসীম ধারা। তো আপনাদের জন্য কতগুলো কাজ আছে, যে এই ধারাগুলোর সাধারণ অনুপাত লিখবেন, সাইড দিয়ে সাধারণ অনুপাত, গুণোত্তর ধারাগুলো সাধারণ অনুপাত দিয়ে লিখবেন। সো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, সিলেবাসের মেইন জিনিস। মানে এটা আমরা পড়বো, বাট আজকে আমরা আরেকটা সিরিজ শিখব। এটা প্রিলিমিনারি টাইপের, বিভিন্ন টাইপে কোথায় চলে আসতে পারে, খুবই বিখ্যাত একটা সিরিজ। এটার নাম হচ্ছে ফিবোনাচি সিরিজ। একটা হচ্ছে আপনার ইতালিয়ান গণিতবিদ লিওনার্দো দা ফিবোনাচি এটা প্রথম তৈরি করে, এবং তার একটা বই, তার বই নাম ছিল হচ্ছে লিভাল এবাসি। এই বইতে তিনি এই ধারা প্রথম লেখেন। এটার বাংলা মানে হচ্ছে অবাক হওয়ার বই। এইখানে তিনি ফিবোনাচি সিরিজটা প্রথম নিয়ে আসছেন। ফিবোনাচি সিরিজটা কি? ফিবোনাচি সিরিজ হচ্ছে জিরোর পরে, এটা সিরিজ না লেখে আমরা আগে প্রথমে সিকোয়েন্সটা লিখি, সিকোয়েন্স যোগ আকারে লিখলে সিরিজ হয়ে যাবে, ধারা হয়ে যাবে। এরপরে হচ্ছে 1, এই দুইটাকে যোগ করলে 0 আর 1কে যোগ করলে 1, আবার আগের দুইটাকে যোগ করলে 1 আর 1কে যোগ করলে 2, আগের দুইটাকে যোগ করলে 2 আর 1কে যোগ করলে 3, আগের দুইটাকে যোগ করলে 5, আগের দুইটাকে যোগ করলে 8, আগের দুইটাকে যোগ করলে 13। এই যে এইভাবে চলতে থাকবে, এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। তার মানে ফিবোনাচি সিরিজ 0 দিয়ে শুরু, 0 1, এরপরে আগের দুইটা যোগ করে বসাইতে হবে, আগের দুইটা যোগ করে বসাইতে হবে, আগের দুইটা যোগ করে বসাইতে হবে।
এই হচ্ছে ফিবোনাসি সিরিজ। এবং তিনি এটা লিখেছিলেন হচ্ছে মূলত এই খরগোশের বাচ্চা দেওয়ার প্যাটার্ন বের করার জন্য। খরগোশের বাচ্চা দেওয়ার প্যাটার্ন, ধরেন একটা খরগোশ, এক জোড়া খরগোশ মানে এক দম্পতি 1 মাস পরে ম্যাচিউরড হয়ে যায় এবং 1 মাস পরে সে বাচ্চা দেয়। সো আপনি প্রথম মাসে আপনার কাছে এক দম্পতি আপনি নিয়ে আসছেন প্রথম মাসে। সো আপনার শুরুতে কিছুই ছিল না, আপনি একটা দম্পতি নিয়ে আসছেন, ঠিক আছে? একটা দম্পতি সে কিন্তু 1 মাসে ম্যাচিউরড হয় না, 1 মাসে সে ম্যাচিউরড হয় না, মানে 1 মাস বয়স হওয়ার পরে সে ম্যাচিউরড হয়। মানে আজকে জন্ম নিল, আজকে ধরেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখে গিয়ে সে ম্যাচিউরড হবে, সে প্রেগনেন্ট হবে, 1 মাস পরে সে বাচ্চা দিবে। তার মানে বাচ্চা দিবে কিন্তু সে এপ্রিল মাসের 1 তারিখে গিয়ে। ব্যাপারটা এরকম। সো প্রথম মাসে সে মানে প্রথমে আপনার কিছু ছিল না, আপনি একটা দম্পতি আনলেন, পরের মাসে গিয়ে ওই দম্পতিই থাকবে, কেননা ও এই মাস জুড়ে ম্যাচিউরড হইল। এর পরের মাসে সে একটা বাচ্চা দিয়ে দিবে। সো আপনার কাছে এখন থাকবে কয়টা? খরগোশের বাচ্চা থাকবে, মানে খরগোশ থাকবে কিন্তু আপনার কাছে 2 জোড়া। ও একটা বাচ্চা দিয়ে দিছে। বাট তাহলে আপনার কাছে এখন খরগোশ আছে 2 জোড়া। খরগোশ আছে কিন্তু 2 জোড়া। এক জোড়া হচ্ছে আগের খরগোশ আর এক জোড়া রিসেন্ট বাচ্চা দিছে। পরের মাসে গিয়ে এই যে বাচ্চাটা হইল, সে কিন্তু পরের মাসে গিয়ে বাচ্চা দিবে না, সে পরের মাসে গিয়ে প্রেগনেন্ট হবে, বাচ্চা কিন্তু দিবে না। সো পরের মাসে গিয়ে এই 2 জোড়া তো থাকবেই, আগের যে মা তারা আরেক জোড়া বাচ্চা দিবে, সো বাচ্চা হবে 3 জোড়া। মানে খরগোশ হবে 3 জোড়া। এরপরের মাসে মা তো বাচ্চা দিবেই, ওই যে আগের মাসের যে ম্যাচিউরড হয়েছে সেও 1 জোড়া বাচ্চা দিবে। তার মানে মোট খরগোশ হবে হচ্ছে 5 জোড়া। এইভাবে সামনে আগাতে থাকবে। খুবই মানে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এটা খুবই ঠান্ডা মাথায়। বাচ্চা মানে আপনি কাগজ ফেলে হিসাব করবেন। নিয়মটা কি? খরগোশ 1 মাসে ম্যাচিউরড হয় জন্মের পর, এরপরে 1 মাস পর পর বাচ্চা দিতে থাকে। 1 মাসে ম্যাচিউরড হয়, 1 মাস পর পর বাচ্চা দিতে থাকে। এই হচ্ছে হিসাব। তাহলে এই জিনিসটা একটা সিরিজ ফর্ম, একটা সিকোয়েন্স ফর্ম করে। এইটার নামই হচ্ছে ফিবোনাচি সিরিজ, ঠিক আছে? খরগোশের বাচ্চার এই একটা ধাঁধা টাইপের জিনিস সলভ করতে গিয়ে সেই টাইপের একটা সিকোয়েন্স তৈরি করা। এগুলাকেই যদি যোগ আকারে লিখি তাহলে এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ মেইনটেইন করে। এই ফিবোনাচি সিরিজের একটা ব্যাপার আছে, এই ফিবোনাচি সিরিজের এই জিনিসটার নামই হচ্ছে গোল্ডেন রেশিও। আমরা একটা নতুন নাম শিখব, গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও কী জিনিস সেটা আগে আপনাদেরকে একটু বোঝাই। ধরেন আপনার কাছে এইরকম একটা লাঠি আছে, এরকম একটা লাঠি, টোটাল লাঠির দৈর্ঘ্য আপনি জানেন যে লাঠির দৈর্ঘ্যটা হচ্ছে এইরকম, এই হচ্ছে লাঠির দৈর্ঘ্যটা। এই লাঠিকে আপনি 2 ভাগে ভাগ করে ফেলেছেন। তো 1 ভাগের নাম আপনি বললেন হচ্ছে এ, আর 1 ভাগের নাম বললেন হচ্ছে আপনি বি। একজন ভলেন্টিয়ার আসেন। শাকিল আহমেদ, কথা বলেন শাকিল। ওয়ালাইকুম আসসালাম, একটু মাইকের কাছে আসেন শাকিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, বলেন তো 2 ভাগ করেছি, কোন ভাগটা বড়? এই ভাগটা বড় ভাইয়া। আর টোটাল লাঠির দৈর্ঘ্য কত? এ বি ভাইয়া। এ বি না এ প্লাস বি? এ প্লাস বি ভাইয়া। রাইট, এ প্লাস বি।
এখন বলেন তো এ বাই বি যদি করি, উপরে বড় নিচে ছোট, জি ভাইয়া। রেজাল্ট কি একের চেয়ে বড় হবে না একের চেয়ে ছোট হবে? উপরে বড় নিচে ছোট। ধরেন 4/3 একের চেয়ে বড় না একের চেয়ে ছোট? এটার ভ্যালুটা একের চেয়ে ভাইয়া ছোট হবে ভাইয়া। একের চেয়ে ছোট হবে, একের চেয়ে তো বড় হবে ভাইয়া। একের চেয়ে বড় হবে। 3/4 হলে একের চেয়ে ছোট হতো। ঠিক আছে, আহা আমার জি লাঠি ভাইয়া। হারিয়ে গিয়েছে আমাদের। ওকে, সো আমরা বুঝতেছি যে এটা একের চেয়ে বড় হবে। ওকে, এখন এইখানে যদি আমি দেখি টোটাল লাঠিটা এ প্লাস বি, টোটাল লাঠিটা, জি ভাইয়া। টোটাল লাঠির দৈর্ঘ্য বড় নাকি এ বড়? টোটাল লাঠির দৈর্ঘ্য বড় ভাইয়া। এইটার নিচে যদি এ লিখি আমি, তাহলে আপনি বলেন তো হুম। উপরে বড় নিচে, ছোট ভাইয়া। আর প্রথমে যেটা লিখেছিলাম এইখানে উপরে বড়, নিচে ছোট ভাইয়া। এই দুইটা যদি সেম হয় তাহলে বলেন দুইটার ক্ষেত্রেই রেজাল্ট একের চেয়ে বড় হবে কিনা? জি ভাইয়া। এবং আমরা বলেছি সেম, এবং এইটা যদি হয় 1.618, যদি এইভাবে আমরা ভাগ করতে পারি তখন এই রেশিওটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন 1.618। আমরা একটা উদাহরণ দিই, এই যে হাত দেখতেছেন আপনি, জি ভাইয়া। এটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে এলবো বা কোনোই ভাইয়া। কনুই বলেন। এই কনুই থেকে এই পর্যন্ত, এই 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 জায়গাটা ধরেন, এই এই জায়গাটা কনুই ভাইয়া। থেকে এই পর্যন্ত যত বড়, আর উপরের এতটুকু বলেন তো কোন অংশটা বড়? উপরের অংশ বড় নাকি নিচের অংশটা বড়? এই জায়গায় যদি দাগ দিয়ে দিই, ভাইয়া নিচের অংশটুকু বড় হবে। নিচের অংশটুকু বড়। এই নিচেরটা দিয়ে, নিচের অংশ দিয়ে উপরের অংশ, মানে নিচের অংশের দৈর্ঘ্য আপনি মাপবেন এই স্কেল দিয়ে, উপরের অংশের দৈর্ঘ্য মাপবেন। এইখানে বলেন তো লিখেছি কি বড়টা ভাগ ছোটটা না ছোটটা ভাগ বড়টা? বড়টা ভাগ ছোটটা ভাইয়া। তাহলে নিচের অংশটাকে উপরে রাখবেন আর উপরের অংশটাকে নিচে রাখবেন, ভাগ করে দেখবেন 1.618 বা তার কাছাকাছি হবে। এইটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। এবং এইটা যদি 1.618 এক্স্যাক্ট মিলে যায় তাহলে আপনি হবেন হচ্ছে আপনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। এবার আসেন আমরা হিসাব করে, ধরেন এই যে শোল্ডার, দেখা যাচ্ছে না একটু, এটাকে একটু পিছনে দিলে, আচ্ছা এটা একটু ছোট করে নিই, আমরা একটু দূর থেকে দেখি। বলেন এই 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 পর্যন্ত, এই যে এই কোনোই যেখানে এসে থামছে আপনার বডির বা আমার বডির, ঠিক আছে, কোনোই যেখানে এসে থামছে, এইখান থেকে আমার এই যে থুতনির নিচে পর্যন্ত, এইটুকু দৈর্ঘ্য যত বড়, থুতনি থেকে আমার মাথার চান্দি পর্যন্ত কোনটা বড় ভাই সাইজে? সাইজের নিচেরটুকু বড় হবে ভাইয়া, নিচেরটুকু বড়। কোনোই থেকে থুতনি পর্যন্ত। এবং এই অংশকে যদি আমি উপরে রাখি আর এইটার দৈর্ঘ্য যদি আমি ভাগ করে দিই, সেটা যদি 1.618 মিলে যায় তাহলে আমার স্ট্রাকচার হচ্ছে সুন্দর। আপনি হ্যান্ডসাম বলতে পারবেন আর কি, সুন্দর আর কি, হ্যান্ডসাম না সুন্দর আর কি। এই যে রেশিওটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও। ফিবোনাচি সিরিজে এই গোল্ডেন রেশিওকে ফাই দিয়ে ডিনোট করা হয়, যে ফাই, এটার নাম হচ্ছে ফাই। আপনারা নতুন একটা জিনিস জানলেন, ফাই, এবং আপনারা বুঝবেন মোনালিসা কেন এত সুন্দর, মোনালিসা কেন সুন্দর এত। ওকে, ফিবোনাচি সিরিজটা আপনি শাকিল আছেন? জি ভাইয়া। এইভাবে লিখেছি, সিকোয়েন্সটা লিখতেছি, যোগ দিয়ে লিখলে সিরিজ হয়ে যেত, ধারা হয়ে যেত। প্রথমে 0, তারপরে 1, পরেরটা কত হবে বলেন তো? আগের দুইটার যোগ কত হবে? 1 হবে ভাইয়া। 1, তারপরেরটা আগের দুইটার যোগ, জি ভাইয়া। 2 হবে ভাইয়া। তারপরটা 3 হবে ভাইয়া। তারপরটা 5 হবে ভাইয়া। তারপরটা 8 হবে ভাইয়া। ওকে, এখন দেখেন ফিবোনাচি সিরিজের এই যে এইগুলো তো বাদ দিয়ে দেন, এই 1 1 0 এইগুলো কেন দেয়? এগুলো তো একটা রেশিও আছে, পরের থেকে আমরা হিসাব করি। পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করব, 3/2 করলে হয় 1.5, তারপরে 5কে 3 দিয়ে ভাগ করলে হয় 1.667, 8কে 5 দিয়ে ভাগ করলে হয় 1.6। এইভাবে যদি আপনি আরও সামনে আগাতে থাকেন
তাহলে এইটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে এবং এই নির্দিষ্ট প্যাটার্নটা হচ্ছে গোল্ডেন রেশিওর খুব কাছাকাছি, খুবই কাছাকাছি গোল্ডেন রেশিওর। একটা চমৎকার ব্যাপার হচ্ছে গোল্ডেন রেশিও। মোনালিসার ছবিটা যাই হোক, আপনারা এখন এটা ভালো বোঝা যাচ্ছে না, মানে এই ছবিটা একটু ইয়ে হয়ে গেছে। মোনালিসার ছবিতে এই মাথার এইখান থেকে, এটাকে একটু আমরা অন্য কালার নিই যেন আপনারা বুঝতে পারেন। ধরেন মোনালিসার এই ছবিতে এইখান থেকে যে হাতের কোনোই পর্যন্ত আর কি, আমরা যদি এইরকম একটা দাগ দিয়ে নিই, ধরেন এটা একটা আমরা আয়তক্ষেত্র এঁকে নিলাম, এই যে থুতনি পর্যন্ত, থুতনি পর্যন্ত আমরা যদি দাগ দিই, তাহলে এই অংশ আর এই অংশ এক্স্যাক্ট গোল্ডেন রেশিও মানে। আবার উপরের যে আয়তক্ষেত্রটা, ছোট আয়তক্ষেত্রটা হয়েছে, উপরের যে ছোট আয়তক্ষেত্রটা হয়েছে, এইটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, এই অংশ আর এই অংশ দিয়ে গোল্ডেন রেশিও অনুযায়ী ভাগ করব। আবার ছোট আয়তক্ষেত্রটাকে ধরব, এইটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, এই অংশ আর এই অংশ গোল্ডেন রেশিও দিয়ে, এবং আবার ছোটটারে ধরব, আবার ভাগ করব আমরা এই অংশ আর এই অংশ দিয়ে গোল্ডেন রেশিও অনুযায়ী, আবার ভাগ করব, আবার ভাগ করব, আবার ভাগ করব, একবারে নাকের সেন্টার পয়েন্টে গিয়ে মিলবে একবারে। এবং এইটা যদি আপনি এই যে এই কর্নারগুলা যোগ করেন তাহলে এইরকম একটা লাইন পাবেন, এবং এই লাইনটা আস্তে আস্তে ঘুরতে 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 নাকের সেন্টারে যাবে, একবারে পারফেক্ট জিওমেট্রি। সো দ্যাট ইজ, এই জন্য মানে এই মোনালিসা যে শুধু চোখে দেখতে ভালো এই জন্য মোনালিসার এত ভ্যালু, ব্যাপারটা তা না। মোনালিসার মধ্যে অনেক সিরিজ আছে। ভাইয়া বিষয়টা আজকে ভালো মতো জানতে পারলাম ভাইয়া। ঠিক আছে শাকিল, থ্যাংক ইউ। ওকে, আমরা ফিবোনাসি সিরিজ আপনারা কিভাবে বুঝলেন? এরকম ফিবোনাসি সিরিজ দিয়ে অনেক আচ্ছা তানজিম লেখছেন ভুল করে মিলে গেছে, এটা আমরা বলতে পারি না। সো আমাদের এখন ভিঞ্চিকে ডেকে নিয়ে আসতে হবে। ভুল করে মিলে গেছে এটা আমরা বলতেই পারি না, হয়তোবা তিনি এটা জানতেন, তিনি তো একজন সায়েন্টিস্ট ছিলেন। যাই হোক, অনেক ফুলের পাপড়ি আছে দেখবেন ফিবোনাসি সিরিজ মেইনটেইন করে। যেমন এক প্রকারের লিলি আছে যেটার পাতা হচ্ছে 3টা, বা তিন পাপড়ির অনেক ফুল আছে দেখবেন আপনি। আবার ওই যে তোমার খোপায় তারার, যে নজরুল লিখেছে যে তারার ফুল যেটা 5টা পাপড়ি, জবার 5টা পাপড়ি। ইভেন আপনার এই যে মানব দেহত্ব বুঝাইলামই, আপনার ফিবোনাসি সিরিজের মতন করে আমরা যদি কোনো স্ট্রাকচারাল ডিজাইন করি, গুগলে অনেক দেখতে পাবেন, ওই জিনিসটার আর্কিটেকচারাল ভিউ খুবই 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 চমৎকার হয়। চিকিৎসা বিজ্ঞানে মানুষের কোষের যে বৃদ্ধি হয় এটাও ফিবোনাসি সিরিজ মেইনটেইন করে। আমাদের হৃদস্পন্দনের যে প্যাটার্নটা ফিবোনাসি সিরিজ মেইনটেইন করে, এরকম আরও বিভিন্ন জায়গায় এই জিনিসটা মেইনটেইন করে। সো আমরা একটা নতুন ব্যাপার শিখলাম, সেটা হচ্ছে ফিবোনাসি সিরিজ। তো আজকের আলোচনায় আমরা মূলত 2 টাইপের ধারা পড়ব, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আরও ধারা যাদের শিখতে লাগে, মানে শিখতে আগ্রহী, এই ফুরিয়ার সিরিজ নিয়ে 2টা পর্ব বোধহয় ইউটিউবে দেওয়া আছে, আপনারা ভিডিও দেখতে পারেন। সায়েন্স আর্টস কমার্স লাগবে না, যে কেউ বুঝতে পারবেন। ফুরিয়ার সিরিজকে বাংলায় পড়িয়েছিলাম, পুরো প্লেলিস্টটা শেষ দেওয়ার একটা প্ল্যান আছে সামনে, একটু ফ্রি টাইম হলে পুরো সিরিজটা শেষ দেব, ইউটিউবে পাবেন। যাই হোক, সমান্তর ধারা, এইখানে এসে আমরা প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধারার nতম পদ নির্ণয়। এটা 10ম পদ হতে পারে, এটা 4র্থ পদ হতে পারে, এটা 5ম পদ হতে পারে, এটা 6ষ্ঠ পদ হতে পারে। ঠিক আছে, যদি আমি বলি nতম পদটি বের করেন, যে nতম পদ যদি আমি বের করতে পারি, তাহলে n এর ভ্যালু আমি 5 বসালে 5ম পদ পাবো, n এর ভ্যালু আমি 7 বসালে 7ম পদ পাবো। ঠিক আছে, এখন আমরা প্রচলিত নিয়মে nতম পদ বের করার আমরা একটা সূত্র শিখি, সেটাকে আমরা বলি a+n-1 ইন্টু হচ্ছে d, a+n-1 ইন্টু d। শাকিল আরেকবার কথা বলেন।
জি ভাইয়া। এই যে ধারা 3, 7, 11, 15 প্রথম পদ কত ভাই? 3 ভাইয়া। সো প্রথম পদকে আমরা নাম দিচ্ছি ধরেন এ বি জি সি ডির ভাইয়া। প্রথমটা তো এ, তাহলে এ কত? 3 ভাইয়া। 3। সাধারণ অন্তর ডিফারেন্স থেকে আমরা ডি নিলাম, এটার নাম দিলাম আমরা হচ্ছে ডি। বলেন তো পরেরটা থেকে আগেরটার ডিফারেন্স কত? 4 ভাইয়া। তারপরেরটা? আবার 4 ভাইয়া। তারপরেরটা? আবার 4। তাহলে আমরা তার মানে এটা একটা সমান্তর ধারা। জি ভাইয়া। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 4। ঠিক আছে, জি ভাইয়া। এখন থ্যাংক ইউ শাকিল। তো আমরা এটা পেয়ে গেলাম। তো আমাকে যদি বলে যে এই ধারার ধরেন দশম পদ কত, সো আমরা দশম পদ বের না করে আমরা এনতম পদ বের করব, এ এন। আপাতত ফর্মুলা দিয়ে করতেছে, এই ফর্মুলা আমরা এইভাবে পড়তে রাজি না ভাই। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে বললাম। তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের দেওয়া আছে 3, এনতম পদ আমরা বের করতেছি, আমাকে বলছে দশম পদ, তার মানে এনের ভ্যালু হচ্ছে 10, সো -1, ডি হচ্ছে 4। যদি আমার 20তম পদ বের করতে বলতো তাহলে আমরা এনের ভ্যালু লিখতাম 20। যদি 1 কোটিতম পদ বের করতে বলতো তাহলে আমরা এনের ভ্যালু লিখতাম 1 কোটি। তাহলে 3 প্লাস 10 মাইনাস 1 হচ্ছে 9 ইন্টু 4, তো 4 আর 9 গুণ করলে হয় 36, 36 আর 3 হচ্ছে 39। এই হচ্ছে আমাদের এনতম পদ। যাই হোক, এইভাবে আমরা ম্যাথটা সলভ করতে চাই না, আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখার ট্রাই করি একই ম্যাথটাকে। এই ব্যাপারটা কিভাবে আসলো? আমরা ফর্মুলা লিখেছিলাম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ছিল আমাদের ফর্মুলা। এটা আমরা কিভাবে লিখেছিলাম? সো আমাদের ধারাটা ছিল এটা 3, 7, 11, 15। 3, 7, 11, 15 এটা ছিল আমাদের ধারা। এটাকে আমরা একটু সাধারণ অন্তর ছিল হচ্ছে 4, তার মানে পরেরটার থেকে আগেরটা 4 বেশি। তো আমরা এটাকে একটু ভেঙে লিখি, যেহেতু 4 একটা শব্দ আমরা দিয়েছি সাধারণ অন্তর। সো 3 কে 3 লিখলাম, 7 কে 7 না লিখে আমরা লিখলাম হচ্ছে 3 প্লাস 4। 11 কে 11 না লিখে আমরা লিখতে পারি 3 প্লাস 8। 15 কে 15 না লিখে আমরা লিখতে পারি 3 প্লাস 12। এরপরের পদ আবার ওই লাইনটাকে আবার লিখতেছি 3। শাকিল আবার কথা বলেন। জি ভাইয়া। 3 সাথে কয়টা 4 যোগ হয়েছে ভাই এই জায়গা? 3 সাথে কয়টা 4 যোগ হয়েছে? একটা 4 যোগ হয়েছে ভাইয়া। আমরা 3 প্লাস 1 ইন্টু 4 লিখতে পারি। জি ভাইয়া পারি। ওকে, 3 সাথে কয়টা 4 যোগ হয়েছে ভাই? এটা 8 মানে কয়টা এখানে 4? দুইটা 4 ভাইয়া। তাহলে 3 প্লাস 2 ইন্টু 4 বলতে পারি। জি ভাইয়া। 3 প্লাস 12 মানে কয়টা 4 হয়েছে ভাই? ভাইয়া 3টা 4 হয়েছে। তাহলে 3 প্লাস 3টা 4 লিখতে পারি। জি ভাইয়া অবশ্যই পারি। ওকে, এটা কততম পদ ভাই? এটা প্রথম পদ ভাইয়া। তাহলে এখানে এন এর ভ্যালু কত? 3 হবে ভাইয়া প্রথম পদ। এন হচ্ছে তম Sorry, পদ। কততম জিতম। পদ? প্রথম। এন এর ভ্যালু কত? প্রথম পদ হবে। তাহলে এন 1 কত? হবে ভাইয়া। 1। এইটা কততম পদ? দ্বিতীয় পদ ভাইয়া। তাহলে এন এর ভ্যালু কত? 2 হবে ভাইয়া। এইখানে এন এর ভ্যালু কত? 3 হবে ভাইয়া। ওকে, এবার আসি পরের লাইন আমরা লিখতেছি। ধরেন আমি তৃতীয় পদের ক্ষেত্রে লিখতেছি। তৃতীয় পদ 3 প্লাস 2 না লিখে আমি 3 মাইনাস 1 লিখতে পারি না ভাই? জি ভাইয়া। ইনটু কত আছে ভাই? এটা দেখে বলেন। অন্তর এই 3 মাইনাস 1 কার পরিবর্তে লিখছি? এইখানে এখানে n মাইনাস 1 এর পরিবর্তে 2 এর পরিবর্তে লিখেছি এখানে। 2 এর পরিবর্তে লিখেছি। তাহলে ইনটু কত হবে? ইনটু হবে এখানে 2 হবে ভাইয়া। এখানে দেখেন, এই যে এইখানে দেখেন 3 প্লাস 2 ইন্টু 4। 2 ইনটু 4
জি ভাইয়া, তাহলে এখানে কত হবে? 4 হবে ভাইয়া। 4 হবে, রাইট, 4 হবে। এখানে আপনি বলেন এটা কততম পদ? এটা চতুর্থ পদ ভাইয়া, 4তম পদ। বাট কয়টা 4 গুণ হয়েছে? 3টা 4 গুণ হয়েছে ভাইয়া। এটাকে যদি আমি 3 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 4 লিখি, কোনো সমস্যা আছে? জি না ভাইয়া। তাহলে আপনি বলেন এই ধারার 3টা কি? এই ধারাতে যে ধারাটা, এখানে 3টা কি আমাদের? প্রথম পদ ভাইয়া। প্রথম পদ। সো এটাকে আমরা এ নাম দিয়ে দিচ্ছি, এ হচ্ছে প্রথম পদ। জি ভাইয়া। এটা কততম পদ ভাই? তৃতীয় পদ, n তম পদ তৃতীয় যেটা পদ, ভাইয়া। এনতম পদ, সেটা হচ্ছে তৃতীয় পদ। সো এন মাইনাস 1, এই 4টা কি এই ধারার ভাই? 4টা কি? সাধারণ অন্তর, ডিফারেন্স, So, ডি যেটা এটা ভাইয়া। হচ্ছে ডি। ঠিক আছে, এটা কততম পদের জন্য ভাই লিখতেছে? 4তম পদের জন্য ভাইয়া। তাহলে এখানে এন এর ভ্যালু কত? 4 ভাইয়া। তাহলে এটা 3a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি লেখা যাচ্ছে। এখানে এন এর ভ্যালু কত? n এর ভ্যালু এখানে 4 হবে ভাইয়া। এখানে এন এর ভ্যালু কত? পাশেরটা ভাইয়া 3 ভাইয়া। তাহলে বলেন তো দশম যে পদটা হবে সেইটা সূত্র ছাড়া দশম পদটা কত হবে বলেন তো আপনি? এখানে হবে 3 প্লাস 10 মাইনাস 1 ইন্টু 4। 10 মাইনাস 1 ইন্টু 4। এই জন্য আমরা ফর্মুলাটা লিখি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। কথা ক্লিয়ার ভাই এটা? জি ভাইয়া। তাহলে বলেন এই ফর্মুলা না লিখেও আপনি এখন ম্যাথ সলভ করতে পারবেন কিনা? জি ভাইয়া, আমরা ইনশাআল্লাহ একটা লিখি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 ডট। বলেন প্রথম পদ কত? প্রথম পদ 1 ভাইয়া। বলেন তো পার্থক্য কত বা সাধারণ অন্তর কত পরেরটার থেকে আগেরটার বিয়োগফল? 2 হবে ভাইয়া। তাহলে বলেন তো আমি 21তম পদ লিখতে চাই, ফর্মুলা ছাড়া ডাইরেক্ট বলেন কত লিখবো সেটা? জি ভাই, 1 প্লাস 1 প্লাস 21 মাইনাস 1 21 মাইনাস 1 ইন্টু ইন্টু 2 হবে ভাইয়া। ইন্টু 2। ঠিক আছে কি এটা? এই জি হচ্ছে ভাইয়া। তাহলে আমরা শিখলাম, আমরা বিভিন্ন টাইপের সময় আমরা এই এনতম, থ্যাংক ইউ শাকিল, বিভিন্ন সময় আমরা এই এনতম পদ বের করা শিখব। বিভিন্ন সময় আমরা এনতম পদ বের করা শিখব বিভিন্নভাবে। ওকে, আমাদের যোগফল টোগফল নিয়ে আমাদের অনেক কিছু আজকের আলোচনার মধ্যে ছিল, শেষ করতে চেয়েছিলাম যেহেতু আজকে আমাদের প্রথম লেকচার, আমরা অত বেশি আজকে না পড়ি, আমরা এমনি আলাপ আলোচনা অনেকখানি করেছি। তো আমরা রাত হয়ে যাচ্ছে অনেক, 1.5 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে। তো যোগফলগুলো আজকে শেষ দিতে পারলে ভালো হতো। তো আজকে আর নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে নেক্সট ক্লাস শুরু করব। সো প্রত্যেকটা ক্লাসে এরকম একটা নোট আমি আপনাকে দিয়ে দিব এবং এই নোট হবে হচ্ছে আপনার মূলত পড়ালেখার মেইন রিসোর্স। ঠিক আছে, পড়ালেখার মেইন রিসোর্স হচ্ছে এইটা হবে এবং প্রত্যেক দিন আলাপ আলোচনা শুনবেন এবং নোট পড়বেন এবং এই নোটের মধ্যে কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে, সেই প্র্যাকটিস প্রবলেমগুলো আপনি সলভ করবেন। আলাদা কোনো কিছুর দরকার নাই, কোনো কথা শোনার দরকার নাই। তবে আপনার কাছে যদি মনে হয় যে বাজার থেকে একটা বই কিনে এনে পড়বেন। তবে আমি আগেই এক কথা আপনাকে বলে দিই, এই কোর্সটা আমরা একটু লম্বা সময় ধরে পড়বে। এমন না যে ধরেন 47তম প্রিলির আগেই আমরা শেষ হয়ে যাবে আমাদের কোর্স, ব্যাপারটা কখনোই এরকম না। আমাদের এই কোর্সটা আমরা একটা লম্বা টাইম অনুযায়ী পড়ব, লম্বা সময় ধরে আমরা পড়ব। সো আমরা যেহেতু একবার আমরা আগেই ধরে নিয়েছি যে আপনি যোগ বিয়োগ গুণভাগ ছাড়া আর কিছুই পারেন না। এখন আমরা আজকের ক্লাসে দুইজনের সাথে কথা বলবো, হ্যান্ড রেজ করেন, দুইজনের সাথে কথা বলবো। ওকে, মেহজুরা কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ক্লাস রেকর্ডিং কি আমাদের দেওয়া হবে? হ্যাঁ, আপনার যে ক্লাসরুমে একটা পোস্ট থাকবে, যে পোস্টে সমস্ত রেকর্ডেড ক্লাস থাকবে,
অর্থাৎ আজকের যে ক্লাসটা ওইখানে আপনি লিঙ্ক পাবেন ক্লাসটার, এই রেকর্ডেড ক্লাসের। এরপরের যে ক্লাসটা ওই পোস্টটা এডিট করে ওই পোস্টেই দেওয়া হবে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট করা হবে তা না। রেকর্ডেড ক্লাসের একটাই অ্যানাউন্সমেন্ট থাকবে, তার ভেতরে 1 2 3 4 করে সমস্ত লেকচারগুলো থাকবে। বুঝতে পেরেছেন ভাই? জি ভাইয়া বুঝতে এবং ক্লাসে যখন শেষ হবে, ধরেন আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সো আজকে আপনি ওই জায়গায় নোটটা পেয়ে যাবেন, বাট ক্লাস রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা আপনি পাবেন পরের দিন দুপুর 12টার মধ্যে। ক্লিয়ার ভাই? ভাইয়া এবং ক্লাসের দিন দুপুর বা বিকেলের মধ্যে আপনারা জুম লিঙ্ক ক্লাসরুমে পেয়ে যাবেন, সেই জুম লিঙ্ক দিয়ে আপনি এসে ক্লাস শুরু করবেন। দুপুরেই দিয়ে দেওয়া হবে, ক্লাস টাইমে ক্লাস শুরু হবে। আজকে যেভাবে ক্লাসটা চলেছে এইভাবে ক্লাস চলতে থাকবে। আর কোনো কোশ্চেন আছে ভাই? ভাইয়া কোন 2 দিন আমাদের ক্লাস হবে আচ্ছা, সপ্তাহে? আপনাদের ক্লাস যে দুদিন ক্লাস হবে সেটা এক্স্যাক্টলি আমরা এখনও করি নাই, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। তবে রমজানের এই টাইমে 1 দিন হবে, এরপরে 2 দিন হবে, ঠিক আছে? তবে এক্স্যাক্ট আমি এখন বলতেছি না, কয়েকদিন পরে বলবো আর কি, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, একটু ফ্লেক্সিবল থাকতে হবে ভাই, মানে এইখানে ঠিক আছে মানে। জি ভাইয়া সমস্যা নেই। ওকে, আরেকজনের সাথে কথা বলি আমরা। নাফিস কথা বলতে চান? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাফিস, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন ভাই। ভাইয়া এই যে মানে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো যদি ভাইয়া যে আমাদের সামনে 46 এর রিটেন আছে, তো এইটার উপরে যদি একটু ফোকাস করে, যে আমি জানি যে ম্যাথ একটার সাথে না আরেকটা এটা এটা করা যায় না ভাই। আপনাকে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ম্যাথ পড়াতে গিয়ে, ধরেন একটা জিনিস বোঝাতে গিয়ে অনেক কয়টা জিনিস লাগে, সেই অনেক কয়টা জিনিস সে না এসে আমি আরেকটা জিনিস বোঝাতে পারবো না। সো ইট উইল টেক টাইম। তবে আমরা রিটেনের একবারে যখন কাছাকাছি চলে আসব, তখন পুরা 46তম রিটেনকে ফোকাস করে 2-1টা লেকচার দিয়ে দিব। আশা করি আপনি পরীক্ষাতে উপকার পাবেন। আরেকজনের সাথে কথা বলি। কথা বলেন হচ্ছে আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি আপনার মানে ওল্ড ব্যাচের স্টুডেন্ট। ওকে, আপনার সাথে দীর্ঘদিন ধরেই আছি, মোটামুটি আপনার শুরুর দিকের স্টুডেন্ট আর কি। বাহ, আচ্ছা। তো আপনার সাথে মানে চমৎকার একটা জার্নি, অনেক ক্লাস feel হলো করছি আপনাদের আর সাথে কি। না? অলমোস্ট 50টা ক্লাস হয়ে গেছে আপনাদের সাথে। হ্যাঁ জি ভাই। ওকে, তো আমি যদিও ইন্টার পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, হুম পরবর্তীতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, হুম তাই দীর্ঘদিন যাবত হয়তো ম্যাথের সাথে ওইরকম একটা কানেকশন ছিল না, হুম এটা একটা বিষয়। হুম তো আপনি যেভাবে পড়াচ্ছেন ম্যাথ, আমিও আমার স্টুডেন্ট লাইফে এই মেথডটাই ফলো করার চেষ্টা করেছি আর কি। তো আমি যদিও একদম অত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট, তো সেই অনুযায়ী মানে টিচার আমি পাইনি, বা একটা দিক নির্দেশনা দেওয়ার মতো যে একটা মানুষের দরকার, তো সেটা আমি পাইনি। তো আপনার কাছ থেকে আমি আজকে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যে মেথড গুলা দিয়ে পড়াচ্ছেন বা যেই বেসিক ফর্মুলা গুলা দিয়ে মেনটেন করতেছেন, এটা আমি কোন জায়গা থেকে, মানে এই রিসোর্স গুলা কোন জায়গা থেকে পেতে পারি? ওকে, এটা একটা বিষয়। আপনাদের মেইন কথা হচ্ছে আরিফ, আপনাকে আমি বলবো যে কোশ্চেন করা শিখতে হবে। আপনি যেখানে যে টপিক পড়েন না কেন, ওই টপিক পড়তে গিয়ে আপনাকে ওই টপিকের কোথায় কোশ্চেনটা আসতেছে, সে ফর এক্সাম্পল আপনি এই গতদিন যে আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমরা পড়তেছিলাম যে জন এফ কেনেডির একটা আমরা পড়তেছিলাম যে একটা উক্তি দিয়ে আমরা পড়ালেখা শুরু করেছিলাম, এটা একটা কিউবান রিভলিউশন ছিল। জি ভাই। এবং ওইখানে আমরা কিন্তু ধরেন একটা শব্দর মধ্যে আমরা চলে আসছে যে এটা একটা ব্যর্থ বিপ্লব হয়েছিল, সেটা হচ্ছে কিউবায় একটা ব্যর্থ বিপ্লব হয়েছিল।
সেটা হচ্ছে ওই আপনার এটাকে বলা হয় হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে শুকরের গাছ থেকে উপদ্বীপ, নিয়ে আর কি। শুকরের উপদ্বীপ আর কি, জি, বা শুকরের উপদ্বীপ এর একটা ব্যর্থ বিপ্লব হয়েছিল। এখন এইটা পরে আপনি সামনে চলে গেলেন, বাট শুকরের উপদ্বীপে আসলে কি হয়েছিল আপনি জানেন না। আজকে আমরা পড়তেছি যে ধরেন ফিবোনাচি সিরিজ পড়তে গিয়ে আপনার কাছে গোল্ডেন রেশিও একটা শব্দ চলে আসলো, কিন্তু আপনি বললেন যে তাহলে কি এটা গোল্ডেন রেশিও মেইনটেইন করে, কিন্তু আপনি গোল্ডেন রেশিওটাকে জেনে নিলেন না। জি ভাই। এই ব্যাপারটা যদি আপনি না জেনে সামনে আগান, তাহলে আপনাকে আপনার লার্নিংটা খুবই ফ্রুটফুল হবে না। আমি দীর্ঘদিন যাবত জিওপলিটিক্স পড়তেছি, আমি যাদের বই পড়ি, কিন্তু আমি এখনও নোয়াম চমস্কির কোনো বই পুরোপুরি শেষ দিতে পারি নাই। কেননা নোয়াম চমস্কির এক পেজ পড়তে গেলে আপনাকে গুগলে ঢুকতে হবে ধরেন 10-12 বার, কেননা তার এক একটা পেজে এই রকমই যে রিলেটেড ইনফো অ্যাড করে এত টাইপের টার্মিনোলজি এবং এত ব্যাপার থাকে যে ওই টোটাল পেজটা ক্লিয়ার হতে আপনাকে বিভিন্ন কিছুর জন্য গুগলে যেতে হয়। আর বর্তমান এআইয়ের যুগ, যদিও ডাইরেক্ট চ্যাট জিপিটিতে কোনো কিছু ডাইরেক্ট সার্চ দিলে বিলিভ করবেন না, আরও ক্রস চেক করে নেবেন। সো লার্নিংয়ের অ্যাপ্রোচ হচ্ছে এইটা, একটা জিনিস আপনি পড়তে গিয়ে ওইটার সাথে রিলেটেড বিভিন্ন জিনিস আপনি জানতে থাকবেন, এবং এই অ্যাপ্রোচ আপনি চালাতে থাকেন, এক সময় দেখবেন ভাই আরাম লাগতেছে, এবং ওই আরামটা আপনার এই অ্যাপ্রোচটা আমি একটা হিন্দি মুভি থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম। সম্ভবত আপনিও দেখে থাকবেন যে সুপার 30 একটা মুভি আছে। রাইট। ওই মুভি দেখে আমি এটা অনেকটা ইন্সপায়ার হয়েছি আর কি। এবং আমি মোটামুটি কোচিংয়েও টুকটাক ক্লাস নেই, নিজে ব্যক্তিগতভাবেও পড়াই প্রাইভেট। তো আমি সেই জায়গা থেকে এই অ্যাপ্রোচটা মানে আমার স্টুডেন্টদের সাথে বিলিভ করার বা দেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু মুখস্থ না করে জিনিসটাকে কিভাবে সহজে আয়ত্ত করা যায়। রাইট। থ্যাংক ইউ আরিফ। একসাথে আরও অনেক দূর যাওয়ার বাকি আছে। আপনাদেরকে নভেম্বরে কোর্স শেষ করতে চেয়েছিলাম আপনাদের গত বছর নভেম্বরে, এবছর নভেম্বর চলে আসতেছে। চলতে থাক, আমরা শিখতে থাকি, সমস্যা নাই। আরেকজনের সাথে আমরা কথা বলতে পারি। শিমুল কথা বলেন তো। আদাব ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি, বলেন। ভাই আমিও হচ্ছে আপনার ওই পুরোনো ব্যাচেরই স্টুডেন্ট, আমি আপনার সাথে অনেক দিন থেকেই আসি। তো ভাইয়া হচ্ছে এই ব্যাচে হচ্ছে যদি আমরা ভর্তি হই সেক্ষেত্রে কি আমাদের ওই যে গুগল মিটের যে সেকশনটা ওখানেই কি আমাদের এই ক্লাসগুলো যাবে? রাইট, হ্যাঁ ওইখানে যাবে। ও আচ্ছা, এইটাই জানতে চাচ্ছিলাম যে ওই মেইলে। ওকে, সবাই ভালো থাকেন, অনেক রাত হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে কথাবার্তা বলবো। শুরুর ক্লাসগুলোতে ধরেন আমাদের আগানোর স্পিডটা ধরেন মনে হবে যে এরকম আমরা অল্প অল্প আগাচ্ছি, বাট আপনি বুঝবেনই না, সাবকনশিয়াসলি আপনার মধ্যে একটা বেজমেন্ট তৈরি হবে, যে বেজমেন্টের উপরে বেস করে আমরা দেখবেন ধীরে ধীরে অনেক স্পিডে আগাচ্ছি, অনেক কিছু জেনে ফেলতেছি। শুভরাত্রি, ভালো থাকবেন।